প্রশ্ন হচ্ছে এখানে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের এখানে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং অর্গানাইজেশন ইজ দ্য আর্লিয়েস্ট অফ টু ফাইট এগেনস্ট কাস্ট ডিসক্রিমিনেশনস। কাস্ট ডিসক্রিমিনেশনস মানে হচ্ছে আমাদের যে বর্ণগত যে বৈষম্য আছে সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে এই ধরনের একটা অর্গানাইজেশন নাম জানতে চেয়েছে। তো চারটে অর্গানাইজেশনস আছে। জাস্টিস পার্টি আমরা জানি যে জাস্টিস পার্টি প্রতিষ্ঠা করেছিলেন ওই আহ, ইয়ে কী বলে তোমার পেরিয়ার। পেরিয়ার জাস্টিস পার্টির সঙ্গে জড়িত ছিলেন। আহ, কিন্তু এখানে সরাসরি যদি বলো যে সরাসরি কোন সংগঠনটি জড়িত ছিল, তিনিও কাস্ট নিয়ে অনেক কাজ করেছেন সেখানে, কিন্তু করা হচ্ছে সরাসরি শুধুমাত্র এখানে কি আসছো স্যারের কোয়েশ্চেন সময় না। সবাই কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? আমি তো দেখতে পাচ্ছি আমার এখানে। আমারটা না স্যার আটকে গেছে, তাই আমি বুঝতে পারছি না আচ্ছা, কি হচ্ছে। তো যাই হোক এখানে দেখে নিও এই যে সমস্ত সংগঠনগুলোই এখানে যে চারটে অর্গানাইজেশনই দিয়েছে প্রত্যেকটাই কিন্তু দেখবে সোশ্যাল জাস্টিস নিয়ে কাজ করেছে, আমরা জানি। কিন্তু এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসছে এইবার, যে কোয়েশ্চেন্সের যে ট্রেন্ড সেখানে তোমরা এই ধরনের প্রশ্ন বেশি পেয়েছো। তো জাস্টিস পার্টি আমরা পেরিয়ারকে প্রতিষ্ঠা করতে দেখেছি, সত্যশোধক সমাজ যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি জ্যোতিবা ফুলেকে প্রতিষ্ঠা করতে দেখেছি, বহিষ্কৃত হৃদয়কারিণী সভা যেটা এইবার পরীক্ষায় এসেও গেছিলো তোমরা অনেকে জানো, সেটা ডক্টর বি আর আম্বেদকর করেছিলেন। আর হচ্ছে শ্রী নারায়ণ গুরু ধর্মা পরিপালন যোগাম যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখো, এখানে লিখে দেওয়া হয়েছে পরিষ্কার করে। এটা হচ্ছে এখানে দেখো ডক্টর পালপু এটা পরিষ্কার করেছিলেন। কি নাম এনার? শ্রী নারায়ণ গুরু ধর্মা পিরিপালানা ইয়োগাম ফাউন্ডেড ইন 1903 বাই ডক্টর পালপু। ঠিক আছে, সেগুলো একটু দেখে নিও, ডিটেলসে সুন্দর করে লিখে দিয়েছি। ইনিও কাস্টের যে কাস্ট বেস যে ডিসক্রিমিনেশনসগুলো হয় সেগুলোকে কমানোর চেষ্টা করেছিলেন, এবং এই কারণে একটা বিখ্যাত তার স্লোগান ছিল ওয়ান কাস্ট ওয়ান রিলিজিয়ান ওয়ান গড ফর অল। অর্থাৎ যে ডিসক্রিমিনেশনসগুলো যেগুলো করা হচ্ছে সেগুলো থেকে যেভাবে লোয়ার কাস্ট যারা আছে তাদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, সো ডিসক্রিমিনেশনসকে ইম্পোজ করা হয়েছে, তো সেটাকে এলিমিনেট করার জন্য বেসিক্যালি ইনি এই আইডিয়াটা দিয়েছিলেন যে একটাই মানুষের হচ্ছে বর্ণ, একটাই মানুষের ধর্ম এবং একটাই গড আছে, এবং সেটা সকলের জন্য আছে, এটা পৃথক পৃথক কনসেপ্ট নয়। তো স্বাভাবিকভাবেই এটার মধ্য দিয়ে তিনি সোসাইটির যে ডিসক্রিমিনেশনসগুলো আছে সেটাকে ইরাডিকেট যেমন একদিকে করতে চেয়েছেন, অন্যদিকে সোসাইটির মধ্যে যে ডিভিশনস তৈরি হয়েছে সেই ডিভিশনসটাকে ইরাডিকেট করে তিনি ইউনিটি নিয়ে আসতে চেয়েছেন। তো এটা হচ্ছে তার বেসিক কনসেপ্ট, এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে তিনি কাজ করেছেন। দেখে নাও কোথায় এই অর্গানাইজেশনসটি ফাংশনস করে, কারণ এগুলোও পরীক্ষায় জানতে চায় যে কোন রাজ্যে কাজ করছে। তো এখানে সোশ্যাল ইকুয়ালিটি নিয়ে আসার কথা তিনি বলছেন, সোশ্যাল ইকুয়ালিটি অর্থাৎ সামাজিক সমতা নিয়ে আসার কথা বলছেন, এবং যারা অপ্রেসড আছে, যারা হচ্ছে বঞ্চিত শ্রেণী আছে, যেমন ইজাভা কমিউনিটি যেটাকে বলা হচ্ছে ইজাভা কমিউনিটি কেরলে আছে, তো কেরলে ইজাভা কমিউনিটির পক্ষে তিনি এখানে কথা বলেছেন। ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাবো। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে দেখে নাও ভালো করে, 1903। জাস্টিস পার্টি তোমাদের বললাম যে এখানে পেরিয়ারের কথা বললাম, আমি ভুল বললাম। জাস্টিস পার্টি, এক সেকেন্ড, জাস্টিস পার্টি এখানে আমরা দেখতে পাচ্ছি ফাউন্ডেড ইন 1916 বাই ডক্টর টি এম নায়ের, পি থিয়াগারায়া চেত্তি এবং হচ্ছে সি নাতেসা মুদালিয়ার। কঠিন কঠিন সব নাম, একটু দেখে নিও, সব সাউথ ইন্ডিয়ান নাম। তো এটা প্রতিষ্ঠা করেছে, পরবর্তীকালে এই পার্টিটাকেই হচ্ছে মানে পেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এখান থেকে সেলফ রেসপেক্ট মুভমেন্ট তিনি তৈরি করেছিলেন আমরা জানি, এবং পরবর্তীকালে এই পার্টিটাকে তিনি নন পলিটিক্যাল পার্টি হিসেবে তৈরি করতে চেয়েছিলেন। যখন নন পলিটিক্যাল পার্টি তৈরি করার কথা বলেছেন তখন এর মধ্যে একটা ফ্র্যাকশন দেখা গেছে, দুটো ভাগে ভাগ হয়ে গেছে পলিটিক্যাল পার্টিটা, এবং আমরা দেখতে পাবো যে তিনি একটা নন পলিটিক্যাল পার্টি হিসেবে এটাকে বা অর্গানাইজেশন হিসেবে এটাকে ফর্ম করলেন, আর একটা যে ফ্র্যাকশন সেটা আমরা দেখতে পাবো পলিটিক্যাল পার্টি হিসেবে এটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন। সো এই জিনিসটা আমরা দেখতে পাবো। তো এখানে দেখতেই পারো যে 1937-এ বিশেষ করে যে ইলেকশনসটা হয়েছিল সেই সময়, 1937-এ জানো, 1935-এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট এসেছে, এবং সেটার বেসিসে সেই সময় প্রভিন্সগুলোতে ইলেকশনস হয়েছিল। সো তামিলনাড়ুতে যে ইলেকশনসটা হয়েছিল যেটাকে মাদ্রাস প্রেসিডেন্সি বলা হতো, তো সেখানে আমরা দেখতে পাবো যে ইলেকশন, সেখানে এই পার্টিটার বড় একটা পরাজয় ঘটে, এবং তারপরে এই সিদ্ধান্তটা বেসিক্যালি নেওয়া হয় যে সেখান থেকে পার্টিটাকে কি করবে, নন পলিটিক্যাল পার্টি হিসেবে গড়ে তুলবে। কারণ এটা পরাজয় মানে কি, মানুষ তাদেরকে বহিষ্কার করেছে। সো ওরা রিয়েলাইজ করেছে
তো এরা এখানে রিয়েলাইজ করেছে যে এটাকে নন পলিটিক্যাল অর্গানাইজেশন হিসেবে ফর্ম করলেই বেসিক্যালি বোধহয় এটা মানুষের স্বীকৃতি পাবে। সো পলিটিক্যাল পার্টি হয়ে যাওয়া মানুষ এটা কোথাও গিয়ে তখন ভালো মন্দ অনেক কিছুই বলতে হয়। সো সেখানে হয়তো সেখানে ইম্পর্টেন্সটা তার কমে যায়, তো যেই কারণে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। যদিও বললাম যে একটা ফ্র্যাকশনস রয়ে গেছিলো যারা পলিটিক্সে রয়ে গেছিলো, এবং তারা কিন্তু এটাকে পলিটিক্যালি পরবর্তীকালে আরও অনেক ডেভেলপ করেছে। জানো তোমরা যে এখান থেকেও ডি ডিএমকে তৈরি হয়েছে, দ্রাবিড়া মুন্নেত্রা কাজাগমও তৈরি হয়েছে, ঠিক আছে, এগুলো অনেকটা এগিয়ে গেছে। ডিকে তৈরি হয়েছে, ডিকে তৈরি হয়েছে, দ্রাবিড়া কাজাগম তৈরি হয়েছে। সো এগুলো তোমরা জানো, এগুলো তোমাদের পড়াতে গিয়ে আমি পেরিয়ার পড়াতে গিয়ে বলেছিলাম। সত্যশোধক সমাজ সম্পর্কে জেনে নাও। 1873-তে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। জ্যোতিবা ফুলে এটা মহারাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন। ভালো করে দেখে নাও, এই ফুলে নামগুলো শুনলে মহারাষ্ট্রের কথাই যেন তোমাদের মনে পড়ে, কারণ এই সারনেমগুলো ওইখানেই পাওয়া যায়। তো মহারাষ্ট্রে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারা মার্জিনালাইজ যে অপ্রেস কমিউনিটিস আছে, বিশেষ করে লোয়ার কাস্ট এবং মহিলা যারা আছে, মহিলারাও শোষিত বঞ্চিত, সমস্ত ধর্মে সমস্ত বর্ণেই বলতে পারো, তো তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসাটাই হচ্ছে তাদের টার্গেট। এবং ব্রাহ্মণদের যে ডমিনেশনসটা ছিল সেটাকে কমানোর হচ্ছে তাদের একটা চেষ্টা ছিল, যারা আপার কাস্ট হিন্দু ছিল। তারপর কি বলছে, দ্য অর্গানাইজেশন সট টু প্রমোট সোশ্যাল ইকুয়ালিটি, সামাজিক ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছে। এডুকেশনের পক্ষে তারা কথা বলেছে, এডুকেশন নিয়ে তারা অনেক প্রচার করেছে, অনেক ইনিশিয়েটিভও নিয়েছে। ইকোনমিক রাইটসের পক্ষে তারা কথা বলেছে যে সকলের হচ্ছে ইকোনমিক রাইটস থাকা উচিত, এবং সোকল যারা আনটাচেবলস আছে, অচ্ছুত যারা আছে, যারা সামাজিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, যাদেরকে মানুষ হিসেবেই গণ্য করা হতো না, যে সে কতগুলো নোংরা কতগুলো বিষয়কে নিয়ে কাজ করে বলে সে মানুষটাও সেখানে যে এক প্রকার নোংরা, বা মানুষটাও যে এক প্রকার খারাপ, এই রকমভাবে একটা কিন্তু চিত্র তাদের নির্মাণ করা হয়েছে, এবং ফলে তাদের সোশ্যালি বয়কট করা হয়েছে। তো সেগুলো যে ঠিক নয়, সেগুলো যে অমানবিক কতগুলো বিষয়, তো এই সমস্ত আনটাচেবলস কনসেপ্টগুলোকেই বলতে পারে, এই ধরনেরই কতগুলো আনটাচেবলসদের কনসেপ্টগুলোকে বা আনটাচেবিলিটিকে এখানে এলিমিনেট করার জন্য তিনি কিন্তু এই ধরনের একটা অর্গানাইজেশন ফর্ম করেছিলেন, যেটা পরবর্তীকালে তোমরা দেখবে ডক্টর বি আর আম্বেদকরের হাত ধরে অনেকটা এগিয়ে গেছে। মানে এই মুভমেন্টটা, এই আইডিয়াটা পরবর্তীকালে এটা অনেকটা এগিয়ে গেছে, এবং তোমরা দেখলে যে তিনি একটা অর্গানাইজেশন ফর্ম করেছেন, সেটার নাম হচ্ছে বহিষ্কৃত হিতকারিণী সভা। তো বহিষ্কৃত হিতকারিণী মানে হচ্ছে আনটাচেবলসদেরই কথা বলছে, বহিষ্কৃত, যাদেরকে বহিষ্কৃত করা হয়েছে। তো বহিষ্কৃতের হিত করবে, হিত করবে, হিত মানে হচ্ছে কল্যাণ। তো কল্যাণ করার জন্য একটা সভা। তো তিনি, আমরা জানি যে সংস্কৃত কতগুলো নাম দিয়ে এটাকে তৈরি করেছেন। এটা হয়েছে 1924-এ তিনি এটা কিন্তু তৈরি করেছেন, ঠিক আছে। সো এই বহিষ্কৃত বলতে এখানে দেখো, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আনটাচেবলসদের কথা বলা হয়েছে। বেসিক্যালি তারা হচ্ছে দলিত। তো এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো, দুই নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 2 নম্বর কোয়েশ্চেন্স কি বলছে, ভোট ব্যাংক কনসেপ্ট ওয়াজ হাইলাইটেড ফার্স্ট ইন দ্য রাইটিং অফ ভোট ব্যাংক কনসেপ্ট ওয়াজ হাইলাইটেড ফার্স্ট ইন দ্য রাইটিং অফ ভোট ব্যাংক কনসেপ্ট ওয়াজ হাইলাইটেড ফার্স্ট ইন দ্য কনটেক্সট অফ, এখানে হবে এটা এম.এন. শ্রীনিবাস। ভোট ব্যাংক কনসেপ্ট তিনিই প্রথম শব্দটি নিয়ে এসেছিলেন। এখন এই শব্দটিকে খুব ওয়াইডলি ব্যবহার করা হয়, পপুলারলি এটাকে ব্যবহার করা হয়। আমরা জানি যে যখনই কোনো পপুলিস্ট পলিসি আছে, তখনই সেটাকে আমরা ভোট ব্যাংক পলিটিক্স হিসেবে কনসিডার করে থাকি। যেমন ধরে নাও যে সরাসরি টাকা দিয়ে দেওয়া মানুষকে তার জন্য ডেভেলপমেন্ট না করে সরাসরি তাকে ডেভেলপমেন্টের যেই টাকা দিয়ে করতে পারো সেই টাকাটা আমি সরাসরি ডিস্ট্রিবিউট করে দিলাম। তো এগুলোকে অনেকটা পপুলিস্ট পলিসি বলার চেষ্টা করে। তো এগুলো বেসিক্যালি ভোট ব্যাংক পলিটিক্স মানে হচ্ছে যে তার নিজের ওই পলিটিক্যাল পার্টিটা নিজের একটা পার্মানেন্ট ভোট ব্যাংক বানানোর চেষ্টা করে, অর্থাৎ কিছু মানুষকে তার পার্মানেন্ট ফলোয়ার বানানোর চেষ্টা করে, পার্মানেন্ট সাপোর্টার বানানোর চেষ্টা করে, সরাসরি এই ধরনের কিছু টাকা পয়সা দিয়ে বা বিভিন্ন আরও এই ধরনের কিছু সোশ্যাল পলিসি নিয়ে আসার মধ্য দিয়ে। সো এই ধরনের বিষয়গুলো এম.এন. শ্রীনিবাস নোটিশ করেছিলেন সেই সময়, এবং তিনি বলেছিলেন ভোট ব্যাংক কনসেপ্ট। এবং 1960s ডিকেডসে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বলতে পারো। তো 1955 যদি দেখো, 1955-এ তিনি একটা আর্টিকেল লিখেছিলেন, পেপার লিখেছিলেন, যার নাম ছিল হচ্ছে দ্য সোশ্যাল সিস্টেম অফ আ মাইসুর ভিলেজ। অর্থাৎ তার নিজের গ্রামেই তার নিজের গ্রামেই প্রথমে তিনি একটা কিন্তু গবেষণা করেছিলেন, সেখানে রিসার্চ করেছিলেন যে কিভাবে মানুষ সেখানে বড় হয়ে ওঠে, কিভাবে সেখানে তাদের ইভলিউশনস ঘটে, কিভাবে তাদের সংস্কৃতাইজেশনস হয়। তো সমস্ত বিষয়গুলোকে ছোটোবেলা থেকে শুরু করে একেবারেই তার মৃত্যুর পর্যন্ত মানুষ কিভাবে এগিয়ে যাচ্ছে, এবং কাস্ট সিস্টেমের মধ্যে সে কিভাবে জীবনযাপন করছে, কিভাবে সে রাজনীতিকরণ তার হচ্ছে, রাজনৈতিক দলগুলো কিভাবে সেখানে তাদেরকে ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছে, এই সমস্ত বিষয়গুলোকে সেখানে কিন্তু তিনি নোটিশ করেছিলেন।
তো যাই হোক, ওটাই এখানে বোঝাতে চেয়েছে যে লয়াল ভোটার বেস তার একটা যারা তৈরি করার কথা বলে, তারা বেসিক্যালি এই ভোট ব্যাংকের কনসেপ্ট থেকে এই জিনিসগুলো করার চেষ্টা করে। তো এম এন শ্রীনিবাস, তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, একজন সোসিওলজিস্টও ছিলেন। সো তিনি এই কনসেপ্টটি দিয়েছেন, ভালো করে মাথায় রেখো। তার একটা বিখ্যাত টার্মিনোলজি পরীক্ষায় বারবার আসে, যেটা বললাম সংস্কৃতাইজেশন, ঠিক আছে, সংস্কৃতায়ন যেটাকে বাংলায় বলা হয়, সংস্কৃতায়ন, এই শব্দটি বারবার পরীক্ষায় জানতে চাই, ভালো করে এটা নোট করে নাও। 3 নম্বর প্রশ্ন চলে আসো। 3 নম্বর প্রশ্ন বলছে কাস্ট অফ মাইন্ড কলোনিয়ালিজম অ্যান্ড দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া ইজ রিটেন বাই। কাস্ট অফ মাইন্ড কলোনিয়ালিজম, যে মানুষের যে মস্তিষ্ক সেটাকে কলোনাইজ করে দেওয়া, মানুষের মস্তিষ্ককে কলোনাইজ করে দেওয়া, অ্যান্ড দ্য মেকিং অফ মডার্ন ইন্ডিয়া ইজ রিটেন বাই। তো এটা হচ্ছে নিকোলাস বি ডার্কস, নিকোলাস বি ডিক্স বা ডার্কস যাই বলো, তিনি এটা কিন্তু লিখেছেন। এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে পাবলিশ হয়েছিল 2001 সালে। 2001 সালে এটা পাবলিশ হয়েছে। কি বলছে? দ্য বুক এক্সপ্লোর হাউ ব্রিটিশ কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া, ব্রিটিশ কলোনিয়াল রুল ইন ইন্ডিয়া ইনস্টিটিউশনালাইজড অ্যান্ড রিডিফাইন কাস্ট অ্যাজ আ রিজিড সোশ্যাল স্ট্রাকচার। যে ব্রিটিশরা কিভাবে এসে কাস্ট যে সিস্টেম, সেই সিস্টেমটিকে কিভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, এবং এই যে সোশ্যাল যে স্ট্রাকচার, রিজিড যে সোশ্যাল স্ট্রাকচার, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে একটা স্ট্রাকচার, এটাকে রিডিফাইন করার চেষ্টা করেছিল কাস্টের বেসিসে। সো এই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাবো এই বইটার মধ্যে। তারপরে কি বলছে? বলছে ডেটস argues that the British administration and their anthropological studies played a significant role in shaping the modern understanding of caste, transforming it into a central feature of Indian society and identity, which was not the rigid for all encompassing before colonial rule. ঠিক আছে? সো এটা আমরা দেখতে পাবো যে তারা এটাকে কি করার চেষ্টা করেছে, মডার্ন আন্ডারস্ট্যান্ডিং দেওয়ার চেষ্টা করেছেন কাস্টের, এবং আমরা দেখতে পাচ্ছি এটার মধ্য দিয়ে সোসাইটিতে একটা ইন্ডিয়ান সোসাইটির একটা আইডেন্টিটি এবং পরিচয় তারা কিন্তু গড়ে তুলেছেন। তো এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু নোটিশ করব। তো এগুলো তোমরা দেখতে পাবে, যদিও অনেক পদক্ষেপও নিয়েছে তারা কাস্টকে মডার্নাইজ, মানে এই সেন্সেও, পজিটিভ সেন্সেও, কাস্টের মধ্যে যে খারাপ কিছু ছিল সেই সমস্ত বিষয়গুলোকেও সেখানে কিন্তু বের করার চেষ্টা করেছে। তো যাই হোক, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাবো। অর্থাৎ সবসময় তারা ডিভাইড অ্যান্ড রুলটা এখানে কিন্তু খেলেছে, ডিভাইড অ্যান্ড রুলটা তাদের বেসিক প্রিন্সিপালস ছিল। তো এটা আমি তোমাদের যখন ফ্রান্স ফ্যানন পড়িয়েছিলাম তখনও বলেছিলাম, আলজিয়ার্সের কনটেক্সটে বলেছিলাম যে সেখানে কিভাবে ফ্রেঞ্চদের যে কলোনি ছিল আলজিয়ার্স, তো সেখানে কিভাবে হয়েছে। তো সেখানকার যে বেসিক ইস্যুসগুলো ছিল, সেই সমস্ত ইস্যুসগুলো যারা অলরেডি এস্টাবলিশ ছিল, প্লাস হচ্ছে তারা নিজেরাও কিছু নিয়ে এসেছিল, মিলিয়ে মিশিয়ে আলটিমেটলি আমরা দেখতে পাবো যে ওখানকার মানুষদেরকে সাইকোলজিক্যালি সেখানে কলোনাইজড করে ফেলেছিল। যে মানুষের ইকোনমিক লিবার্টি আসলেও তাদের কিন্তু দেখা যাচ্ছে কি যে তাদের কিন্তু যে আফটার অল বলা যেতে পারে যে সাইকোলজিক্যাল লিবার্টি সেখানে কিন্তু আসছে না, সাইকোলজিক্যালি তারা কিন্তু সেই ফ্রেঞ্চদেরই দাসত্ব করছে। তো ওই যে বিষয়গুলো, ওগুলোও কিন্তু তার একটা রিফ্লেকশনস ইন্ডিয়ান কনটেক্সটে বলতে পারো এখানে তুলে ধরা হয়েছে। 4 নম্বর বলো, 4 নম্বর দেখো, বলো কি বলছো, বলো কি বলছো ঝিলিক? স্যার আপনার কথা না আমি কিছু শুনতে তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বোধহয়, মানে কথাগুলো না খুব কেটে যাচ্ছে। তো আমার এখানে ওয়াইফাই চলছে কিন্তু কথাগুলো কেমন কেটে কেটে যাচ্ছে, আমি শুনতে পাচ্ছি না। আমি কি আবার রিজয়েন হব? তাই করো। বাকিদেরও কি প্রবলেম হচ্ছে? স্যার আসলে বৃষ্টি বাদলের জন্য না এরকম অনেক, মানে আমি তো আপনার স্ক্রিন কিছু দেখতেই পাচ্ছি না, অর্ধেকটা পুরো কালো হয়ে আছে। ওই নাজমুন্ডিও বলছি যে দিদি নাকি জয়েনই করতে পারছে না। আই থিঙ্ক এটা এই বৃষ্টি বাদলের জন্য হচ্ছে। মানে আমারও ওয়াইফাই আছে কিন্তু আমারও মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের জন্য এটা বেশি হচ্ছে, কেন আমার ওয়াইফাই চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাজমুন্দি বললো আপনার ওটা রেকর্ড করতে। রেকর্ড হচ্ছে, পরে শুনে নিও হ্যাঁ ভালো করে আরেকবার। 4 নম্বর বলছে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ একটা প্যাসেজ ছিল বেসিক্যালি, সেটার এগেনস্টে এই কোয়েশ্চেন্সটা এসেছে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কাস্ট অ্যাসোসিয়েশন আর প্যারালাল টু। তো কাস্ট অ্যাসোসিয়েশন আর প্যারালাল হচ্ছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড পলিটিক্যাল ইউনিটস, ঠিক আছে। ওটা ওই টেক্সটের কনসেপ্টে ছিল, কোয়েশ্চেন্সটাকে স্কিপ করতে পারো, কারণ টেক্সটটা না পড়লে এটা উত্তর করাটা ডিফিকাল্ট হয়, কী সেন্সে জিজ্ঞেস করেছে এটা বোঝা মুশকিল হয়। এবং সবসময় যে কোনো একটা আইডিয়া কেন্দ্রিক কোয়েশ্চেন্স আসে তা নয়, ওরা একটা মন গড়া কাহিনীও সেখানে তুলে দিতে পারে। সো আমি সেই কারণে ওটাতে যাচ্ছি না, কারণ এটা আমাদের কাছে ক্লিয়ার নয় টেক্সটটা কী ছিল। 5 নম্বর দেখো, এখানে 5 নম্বর বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ক্যারেক্টারিস্টিক অফ কাস্ট। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আর ক্যারেক্টারিস্টিক অফ কাস্ট, কাস্টের কোনটা বৈশিষ্ট্য। তো কাস্টের বৈশিষ্ট্য হচ্ছে এন্ডোগামি, হেরিডিটারি মেম্বারশিপ, এক্সোগামি, অ্যান্ড হচ্ছে বেসড অন কনসেপ্ট অফ পিওরিটি অ্যান্ড পলিউশন। কি বলছে?
এখানে 4টে অপশন দিয়েছে। 4টে অপশন হচ্ছে এন্ডোগামী। এন্ডোগামী মানে হচ্ছে যে নিজের গোষ্ঠীর মধ্যেই বিবাহ, যেটা সেটাকে এন্ডোগামী বলা হয়। নিজের একটা গ্রুপের মধ্যেই যে অন্তর্বিবাহ সেটাকে এন্ডোগামী বলা হয়, ঠিক আছে। যে ব্রাহ্মণরা ব্রাহ্মণদেরকেই বিয়ে করছে, ক্ষত্রিয়রা ক্ষত্রিয়দের মধ্যে বিয়ে হচ্ছে, বৈশ্যরা বৈশ্যদের মধ্যে, শূদ্ররা শূদ্রদের মধ্যে, কেউ কাউকে ওভারল্যাপ করতে পারবে না, বা এখানে ওই গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো গ্রুপে গিয়ে বা কাস্টে গিয়ে বিয়ে করবে, এটা নয়। তো যখন ইন্টারনালি হচ্ছে, ভেতরেই হচ্ছে, গ্রুপের মধ্যেই হচ্ছে, তো তখন সেটাকে এন্ডোগামী বলা হচ্ছে। হেরিডিটারি মেম্বারশিপ মানে হচ্ছে বংশ পরম্পরায় তুমি সদস্যতা লাভ করবে, ঠিক আছে। তো কাস্টের কোনটা সদস্য ভালো করে নোটিশ করবে, বংশ পরম্পরায় তুমি হচ্ছে কিন্তু সদস্যতা লাভ করবে। এক্সোগামী। এক্সোগামীটা তো অফকোর্স হবে না, কাস্টের এটা বৈশিষ্ট্য নয়, কারণ কাস্ট মানে হচ্ছে সেটা গ্রুপের মধ্যে বিয়ে হবে, গ্রুপের বাইরে তুমি বেরোতে পারবে না, এটাই তো বিশেষত্ব। প্লেটো যখন তার ক্লাস বেস সোসাইটির কথা বললেন, তখন তিনটে ক্লাসের কনসেপ্ট তিনি দিয়েছিলেন। সেখানে একটা প্রডিউসার ক্লাস, সেখানে ওয়ারিয়ার ক্লাস এবং হচ্ছে ফিলোসফার ক্লাস, তিনটে ক্লাসের কথা তিনি বলেছিলেন। সো তিনটে ক্লাসকেই তিনি বলেছিলেন যে কেউ যেন সেই তার নিজের ক্লাস থেকে না বেরোয়, এবং যদি তারা না বেরোয় তাহলে সোসাইটিতে একটা ফোর্থ ভার্চু জেনারেট হয়। এদের তো এক একজনের এক একটা করে, এক একটা ক্লাসের এক একটা তো ভার্চু আছেই, বাট এরা নিজেরা নিজেদের গ্রুপের মধ্যেই যদি থাকে এবং তাদের দায়িত্বটা যদি তারা যদি পালন করে, তাহলে সোসাইটিতে ফোর্থ ভার্চু জেনারেট হয় অটোমেটিক্যালি, সেটা হচ্ছে জাস্টিস। তো ওই রকমভাবে তিনি ক্লাস বেস সোসাইটির একটা ডেফিনেশন দিয়েছিলেন, ফিচার্স কতগুলো আইডেন্টিফাই করেছিলেন বলতে পারো। এখানেও আমরা দেখতে পাবো যে এখানেও যেহেতু এখানে ক্লাস বেসড নয়, এখানে যেহেতু কাস্ট বেসড, ওখানে ক্লাস ছিল, এখানে কাস্ট। তো কাস্টেরও কনসেপ্টটা এটা যে একটা গ্রুপ তৈরি করে দেওয়া হয়েছে, সেই গ্রুপ থেকে বলা হয়েছে, ওই গ্রুপে যাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওদেরকে বলা হয়েছে যে তোমরা ওখান থেকে বেরোবে না। তো যদি না বেরোনোর কনসেপ্ট থাকে তবেই হচ্ছে কিন্তু এটা কিন্তু বলা যেতে পারে যে একটা ক্লোজ সিস্টেম, একটা ক্লোজ সিস্টেম তৈরি করেছিল কাস্টের মধ্যে। তো এক্সোগামীটা কিন্তু বিপরীত কথা বলে। এক্সোগামী মানে হচ্ছে এক গ্রুপ থেকে বেরিয়ে তুমি অন্য গ্রুপে প্রবেশ করার চেষ্টা করছো, সো এটাকে এক্সোগামী বলার চেষ্টা করে, ঠিক আছে। সো এটা কিন্তু কাস্টের বেসিক ফিচার্স নয়। সো উপরে দুটো হবে, এটা তো অবশ্যই হবে না। বেসড অন কনসেপ্ট অফ পিওরিটি অ্যান্ড পলিউশন, এটাও আমরা জানি যে হ্যাঁ কাস্টের বৈশিষ্ট্য যে পিওরিটি মানে শুদ্ধতা এবং হচ্ছে অশুদ্ধতা। তো শুদ্ধতা, পিওর মানে জানি যে আমরা এখানে কি হয় যে যারা দলিত তারা হচ্ছে অশুদ্ধ, হ্যাঁ, তারা হচ্ছে পলিউটেড বলতে পারো লোকজন, এই ধরনের একটা কনসেপ্ট সেখানে তৈরি করে রাখা হয়েছে। পিওর কারা? পিওর হচ্ছে সেখানে ওই যারা ব্রাহ্মী, তারা পিওর, তারা যেখানে খুশি যেতে পারে, তারা যা খুশি খেতে পারে, তারা যা খুশি জীবনযাপন করতে পারে, তাদের নিজেদের একটা স্বাধীনতা আছে। কিন্তু যারা হচ্ছে ওই শূদ্র, তাদের কিন্তু এইগুলো নেই, তারা ব্রাহ্মণদের বাড়িতে প্রবেশ করতে পারবে না, ব্রাহ্মণদের উঠোনে যেতে পারবে না, ব্রাহ্মণদের সঙ্গে এক টেবিলে বসতে পারবে না, হ্যাঁ, একই বেঞ্চে বসতে পারবে না। এই যে তাদের রাস্তাঘাট আলাদা হবে। তো এগুলো হচ্ছে পলিউশনের কনসেপ্ট, এইরকমভাবে তারা এগুলোকে ডিফাইন করেছে। সো এটা তো কাস্টের সঙ্গে যায়। আর হেরিডিটারি মেম্বারশিপ মানে হচ্ছে যে তোমার ওই গোষ্ঠীর মধ্যেই তুমি গোষ্ঠীরই সদস্য, সারা বংশ পরম্পরায় তুমি ওই গোষ্ঠীরই সদস্য থেকে যাবে, ওই গোষ্ঠীর বাইরে তুমি বেরোতে পারবে না। এবং ওই গোষ্ঠীর মধ্যে যে অর্গানাইজেশনসগুলো ফর্ম করা হয়েছে, অনেকগুলো অর্গানাইজেশন থাকতে পারে, তাদের নিজেদের ইন্টারনাল অর্গানাইজেশনস, তুমি ওই অর্গানাইজেশনের সদস্য বংশ পরম্পরায় হয়ে যাবে। অর্থাৎ তোমার ছেলে, তার ছেলে, তার ছেলে, তার ছেলে বা তার মেয়ে, এরকমভাবে তারা বংশ পরম্পরায় ওই গ্রুপেরই সদস্য পাবে বা ওই অর্গানাইজেশনের মেম্বারশিপ পাবে, অন্য কোনো অর্গানাইজেশনের কিন্তু মেম্বারশিপ পাবে না। তো বংশ পরম্পরায় ওই গ্রুপের তুমি সদস্যতা পাবে, এটা একটা সাধারণ বিষয়। সো এগুলো আমরা সেখানে কিন্তু জানি যে কতগুলো সাধারণ বিষয় কাস্ট নিয়ে আলোচনা করলে আমরা এগুলো আমাদের অটোমেটিক চলে আসে। এখানে বলে দিয়েছে আর কি কি ফিচার্স আছে, দেখো আমি লম্বা একটা লিস্ট দিয়েছি, ভালো করে দেখে নিও। এখানে যেমন হেরিডিটারি কথা বলা হয়েছে, হেরিডিটারি মানে হচ্ছে বংশ পরম্পরায় হয়, মানে হায়ারার্কিক্যালও একটা ফিচার্স, কাস্টের একটা ফিচার্স হচ্ছে হায়ারার্কি। এই কাস্ট মানে একটা হায়ারার্কি কনসেপ্ট থাকবে, উপর দিকে ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, তারপর বৈশ্য, তারপর শূদ্র, তারপরে তো আবার দলিতরা আছে, যেটাকে আম্বেদকর আবার এই চারটের মধ্যে নাকি তারা বিলঙ্গই করে না বলছেন, এতটাই তারা বঞ্চিত। এন্ডোগামী যেটা বললাম এক্ষুনি, যে নিজের গোষ্ঠীর মধ্যেই বিয়ে হবে। অকুপেশনাল বেসড, মানে পেশাগত হবে এটা, হ্যাঁ। ব্রাহ্মণ মানে হচ্ছে তারা হচ্ছে পূজা অর্চনা কাজ করবে, তারা শিক্ষার কাজ করবে, তারা ইন্টেলেকচুয়াল একটা পজিশন হোল্ড করবে। ক্ষত্রিয় মানে হচ্ছে সেখানে তাদের একটা যুদ্ধের কাজ করবে, তারা যুদ্ধ করাটাই তাদের কাজ, যেন তারা হচ্ছে পলিসি বা পলিসি হচ্ছে ইমপ্লিমেন্ট করবে, পলিসি প্ল্যানিং করবে এবং ইমপ্লিমেন্ট করবে, এটা তাদের কাজ। রাজনীতি তারা পরিচালনা করবে, দেশটাকে রক্ষা করবে, এগুলো তাদের কাজ।
এগুলো। আর যদি দলিত বলে তাহলে দলিতরা, বা শূদ্র বৈশ্য যদি বলে তাহলে বৈশ্যরা ব্যবসা বাণিজ্য করবে, শূদ্র যদি বলে তাহলে শূদ্ররা হচ্ছে একেবারে প্রোডাকশনের সাথে জড়িত যে সমস্ত কাজগুলো, যা কিছু প্রোডাক্টিভ আছে সেই সমস্ত কাজগুলো তারা করবে। তো এই ধরনের একটা কিন্তু কি অকুপেশনাল সিস্টেম তৈরি করা হয়েছে, প্রত্যেকটা কাস্টের জন্য আলাদা আলাদা কাজ বেঁধে দেওয়া হয়েছে। তো এগুলো আমরা জানি। সোশ্যাল সেগ্রিগেশন, সমাজে একটা বিভাজন আছে, সামাজিক বিভাজন বলা যেতে পারে, যে হ্যাঁ সামাজিক বিভাজন, যে এরা এদের সঙ্গে মিশবে না, এদের সঙ্গে এরা চলাফেরা করবে না, এদের একটা আলাদা রাস্তাঘাট থাকবে, এদের একটা আলাদা জীবনযাপন থাকবে, ওদের আলাদা জীবনযাপন থাকবে, কাইন্ড অফ সেটাই। তো এগুলো আমরা দেখতে পাই, যদিও এগুলো কমপ্লিটলি কিন্তু সেগ্রিগেট এইভাবে করা যায় না। এগুলো হয়তো কতগুলো ভাষা শব্দ বিশেষ। কেন? কারণ যদি এরা প্রোডাকশন না করে, দলিতরা যদি প্রোডাকশন না করে, তো এরা খাবে কি? ব্রাহ্মণরাই খাবে কি? বৈশ্যরাই বা শূদ্ররাই বা খাবে কি? আর বৈশ্যরাই বা কি নিয়ে ব্যবসা বাণিজ্য করবে? সো এরাই ওই হাতেই তৈরি করলো, ওই হাতেই সেগুলো প্রডিউস করলো, ওই বডিতেই সেগুলো প্রডিউস করেছে। কিন্তু প্রোডাকশনের পর যখন ওদের ঘরে সেটা পৌঁছে যাচ্ছে একবার, মানে ওই তোমার দায়িত্বটা হচ্ছে ওদের ঘর পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত তুমি হচ্ছে কিন্তু মানে তুমি কিন্তু ঠিক আছো, তুমি ঠিক। কিন্তু যখন একবার পৌঁছে গেল তারপর তুমি হয়ে গেল কিন্তু তুমি পলিউটেড হয়ে গেছো, তোমাকে আর ছোঁয়া যাবে না। সো এরা এক প্রকার বলতে পারো যে শুধুমাত্র এদেরকে এক্সপ্লয়েট করার জন্য এই কনসেপ্টগুলো তৈরি করা হয়েছে, সেগ্রিগেশনস করা হয়েছে। কিন্তু বাস্তবে মাটিতে এই সেগ্রিগেশনসগুলো, এই পৃথকীকরণগুলো কখনো করা যায় না। রিচুয়ালস, পিওরিটি অ্যান্ড পলিউশনস, বিভিন্ন ধরনের রিচুয়ালস আছে, তাদের অনুষ্ঠান আছে, সেগুলোর মধ্যে একটা শুদ্ধতা অশুদ্ধতার কনসেপ্ট আছে। আমরা এগুলো জানি যে ব্রাহ্মণরাই যে সমস্ত কাজগুলো করবে সেগুলো শুদ্ধ কাজ, বাকিরা যে সমস্ত কাজ করে যেটা দলিতরা, সেগুলো অশুদ্ধ কাজ, ওগুলোকে ছোঁয়া যাবে না, ওগুলোকে খাওয়া যাবে না, এই ধরনের একটা কনসেপ্ট। বারবার আমি বলছি, এগুলোর মধ্যে কিন্তু কোনো মানে ক্লিয়ার কোনো নেই, মানে সেপারেশনস নেই, ক্লিয়ার কোনো এখানে ডিমার্কেশনস লাইন নেই। কিন্তু কথাটা হচ্ছে তারপরে এই ধরনের কনসেপ্টগুলো রাখা হয়েছে সাইকোলজিক্যাল কন্ডিশনের জন্য, সাইকোলজিক্যাল কন্ডিশন হিসেবে এগুলোকে তৈরি করা হয়েছে। রিলিজিয়াস স্যাংশনস, হ্যাঁ ধর্মীয় একটা বলতে পারো প্রতি নিষেধ থাকতে পারে, ধর্মীয় নিষেধ স্যাংশনস কতগুলো। যেমন এখনকার দিনে দেখবে মৌলানারা দেয়, ঠিক আছে, স্যাংশন লাগিয়ে দিল, যেমন হচ্ছে কি যেটাকে বলা হয় ফতোয়া, স্যাংশনস লাগিয়ে দিল, ফতোয়া জারি করলো। তো মুসলিমদের ক্ষেত্রে এটাকে বলা হয় ফতোয়া, ঠিক আছে, উর্দু একটা ওয়ার্ড ফতোয়া মানে হচ্ছে একটা নির্দেশ জারি করলো। তো এরাও এরকম রিলিজিয়াস স্যাংশনস থাকে, কি মনুস্মৃতিতে যে সমস্ত বিষয়গুলো বলা আছে সেগুলো হচ্ছে তোমার কিন্তু রিলিজিয়াস স্যাংশনস, তোমাকে ওগুলোই করতে হবে, ওর বাইরে তুমি কিছু করতে পারবে না। তোমাকে যা খেতে বলা হয়েছে তুমি সেগুলোই খাবে, তুমি যদি অন্য কিছু খেয়েছো তাহলে কিন্তু সেটা ধর্মীয়ভাবে নিষেধ। তো স্যাংশনস সেগুলো। এখন মৌলানারা হয়তো মুখে বলছে, ওরালি বলছে, অন্য কোনো ধর্মে দেখবে তোমরা ওরালি না বলেও তাদের রিটেন রয়েছে, কোথাও লেখা আছে। এখন সেটাকেও তারা হয়তো প্র্যাকটিস করে এইরকমভাবে। তো এগুলো আমরা দেখতে পাবো। তো সমস্ত ধর্মের মধ্যে এই সমস্ত বিষয়গুলো যেন আছেই, মানে ফান্ডামেন্টালিজম তাদের একটা স্বাভাবিক বিশেষত্ব। তো এবং তারা স্যাংশনসটা যে লাগাবে তোমাকে, সেটাও এক প্রকার সাধারণ বিষয়। রিজিয়নাল ভ্যারাইটি বা ভেরিয়েশনস আছে, হ্যাঁ, যে এক একটা জায়গায় এক এক ধরনের গোষ্ঠীকে আমরা দেখতে পাই, রিজিয়নাল ভ্যারিয়েশনস। সব জায়গায় একই ধরনের গ্রুপকে আমরা দেখতে পাবো তা নয়। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে কিন্তু আমাদের যে কাস্টের কতগুলো সাধারণ বৈশিষ্ট্য, হ্যাঁ, এগুলো ভালো করে দেখে নিও, প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। 6 নম্বর দেখো কি বলেছে। 6 নম্বর বলছে কেরলে এসেছে 2013 সালে। দ্য ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন এমফাসিস হুইচ অফ দ্য ফলোইং অ্যাজ আ কন্ডিশন আইডেন্টিফাইং সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেস। তো সোশ্যাল এবং এডুকেশনাল ব্যাকওয়ার্ডনেসকে এখানে দেখো ভালো করে দুটো জিনিস নোটিশ করো। একটা হচ্ছে এইটা হচ্ছে ক্লাস, ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাসের কথা বলছে, ক্লাস। এই ক্লাস কি করছে? এই ক্লাসের কনসেপ্ট থেকে এখানে বের করা হলো কি? কাস্ট। এই দেখো কাস্ট বের করা হলো, কাস্ট। অর্থাৎ যে কমিশনসটা প্রথমে তৈরি হলো, ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন বলা হচ্ছে, ক্লাস শ্রেণী গিয়ে আইডেন্টিফাই করছে যাতে, তারা হচ্ছে কিন্তু কাস্ট, তারা কিন্তু ক্লাস নয়। কেন? কারণ আমাদের ইন্ডিয়াতে ক্লাস বেস ডিভিশন তুমি পাবে না, সোসাইটিতে নেই। কারণ আমরা তো আর ইন্ডাস্ট্রিয়ালি অনেকটা গ্রো করিনি, কাজে ক্লাসের যে কনসেপ্ট, যে কনটেক্সটে তৈরি হয়েছে বিশেষ করে কার্ল মার্কসের হাত ধরে, সেই কনসেপ্ট আমাদের সোসাইটিতে নেই। আমাদের সোসাইটিতে যে কনসেপ্টটা এমার্জ করেছে সেটা হচ্ছে কাস্ট, এবং হিস্টোরিক্যালি এটা রয়েছে, মনুস্মৃতি থেকে চলে আসছে, একেবারে কাস্ট বেসড সমাজ। তো ডিভিশনটা আমাদের এখানে কাস্ট বেসড, এবং তুমি কাস্টের কারণেই শোষিত বঞ্চিত হতে দেখতে পাবে, এবং এটাই প্রধান কারণ বলতে পারো। যতটা না অর্থনৈতিক, তার থেকে বেশি এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ। আমাদের পুরনো সমাজ সভ্যতায় এটা আমরা দেখেছি। তো যখন ক্লাস কমিশন যাচ্ছে তার পিছিয়ে পড়া মানুষদেরকে হচ্ছে সুবিধা কিছু দেওয়ার জন্য, তখন গিয়ে সে ওই যে ক্লাসের মধ্যে যে ইকোনমিক কন্ডিশন ছিল সেটা গিয়ে সে খুঁজে পাচ্ছে না। সে খুঁজে পাচ্ছে গিয়ে কাস্ট, শ্রেণী খুঁজে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে গিয়ে বর্ণ।
বর্ণভিত্তিক। তো এই বর্ণভিত্তিক একটা ডিসক্রিমিনেশনস আমাদের এখানে আছে। তো এই কমিশনসটার নাম হচ্ছে কাকা কালেলকার কমিশন। কাকা কালেলকার কমিশন 1953-তে তৈরি হয়েছিল, 1953-তে তৈরি হলো। এবং সেখানে গিয়ে এসে তারা দেখলো যে ইকোনমিক ফ্যাক্টরস কতগুলো আছে পিছিয়ে থাকা, এবং ল্যাক অফ এডুকেশন তো আছেই, প্রাইমারি কতগুলো কন্ডিশনস থেকেও তারা কিন্তু বঞ্চিত, প্রাইমারি কতগুলো বিষয় থেকে তারা কতগুলো বঞ্চিত। তো কি কি বিষয়কে এখানে তারা এখানে তুলে ধরেছে, লো কাস্ট স্টেটাসকে তারা তুলে ধরেছে, লো লেভেল এডুকেশনসকে তারা তুলে ধরেছে তাদের পিছিয়ে থাকার, অকুপেশনাল ডেপ্রিভেশনসকে তারা তুলে ধরেছে, যে পেশাগত একটা কিন্তু পেশাগতভাবে তারা বঞ্চিত হয়েছে, যে তারা ওই কাজটাই করে যাবে সারা জীবন, উপর দিকে তারা উঠে আসতে পারবে না, অন্য কোনো কাজ করতে পারবে না। ইকোনমিক ব্যাকওয়ার্ডনেস, যে ওই কাজগুলো করে বলে তারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, এগুলো তোমাদের একাধিকবার এর আগেও আমি বলেছি। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি কি যে এগুলো কিন্তু হয়েছে। যাই হোক, 7 নম্বর কোয়েশ্চেন্সে চলে আসো। 7 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কি, যে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের পিএইচডির কোয়েশ্চেন, যেটা 2023 সালে এসেছে, রিসেন্ট কোয়েশ্চেন্স। The Buddha argued against the caste system in which of the following sutta? তো কাস্ট সিস্টেম নিয়ে তিনি যে বিরোধিতা করেছেন, কাস্ট সিস্টেম নিয়ে যে বিরোধিতা করেছেন, যে আমি তোমাদের এর আগেও ক্লাসে বলেছিলাম যে ইন্ডিয়ান সোসাইটিতে এই কাস্ট বেসড ডিসক্রিমিনেশনসগুলো আছে বলে এখান থেকে অনেক মানুষ বেরিয়ে গিয়ে অন্য ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়েছে, নইলে তারা সার্ভাইভ করতে পারবে না। তো এই বুদ্ধিজমের যে জন্মটা হচ্ছে বুদ্ধার হাত ধরে, সেটাও কিন্তু বলা যেতে পারে এই কারণে এই হিন্দুইজমেরই তাকে সন্তান বলা হয়, চাইল্ড অফ হিন্দুইজম বলা যেতে পারে। সো এখানে গিয়ে তিনি কি করছেন, যে আগের ধর্মে, হিন্দু ধর্মের মধ্যে যে ডিসক্রিমিনেশনসগুলো আছে সেগুলো নিয়েই তিনি এক প্রকার কতগুলো এখানে ডায়লগ করেছেন, চর্চা করেছেন, এবং সেগুলোই তার কতগুলো নীতি হিসেবে উঠে এসেছে। এগুলো তোমরা আগ্না সুত্তা পড়তে গিয়ে পাবে। আমি আগ্না সুত্তা যদি বাই দ্য ওয়ে তোমাদের পড়াইনি, এখনো পড়াবো। তো আগ্না সুত্তাতে তোমরা দেখতে পাবে এখানে দিকনিকায়া বলে যে তার যে ইয়েটা ছিল, কালেকশনসটা ছিল, পালি ভার্সন, সেখানে আগ্না সুত্তার একটা কনসেপ্ট আছে। এবং 27 সুত্তা, এটা 27তম সুত্তা হচ্ছে আগ্না সুত্তা, অর্থাৎ কতগুলো প্রিন্সিপালস বলতে পারো, কাইন্ড অফ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে কতগুলো, এখানে বুদ্ধা ওই ব্রাহ্মণ, দুজন ব্রাহ্মণের সঙ্গে তিনি এটা আলোচনা করছেন, চর্চা করছেন। দুজন ব্রাহ্মণ হচ্ছেন ভরদ্বাজ এবং হচ্ছে ভাসিথা। তো ভরদ্বাজ এবং ভাসিথার সাথে তিনি এটা কিন্তু একটা ডায়লগ করছেন, চর্চা করছেন বলতে পারো, যে কিভাবে তারা তাদের পরিবার ত্যাগ করে এসেছিলেন, এবং তারা হচ্ছে পরিবার এবং তাদের যে বর্ণ সেগুলোকে ত্যাগ করে এসেছিলেন, এবং এসে তারা মঙ্ক হয়ে গেছিলেন। মঙ্ক মানে সন্ন্যাসী, তারা সন্ন্যাসী হয়ে গেছেন। তো তাদের পরিবার এবং তাদের বর্ণ তারা ত্যাগ করে এসে বর্ণহীন একটা সমাজ ব্যবস্থা প্রবেশ করতে চেয়েছিলেন, যে সমাজে এসে তারা সন্ন্যাসী হওয়ার চেষ্টা করেছেন, এবং সেখানে কোনো ভেদাভেদ নেই। তো বুদ্ধা হচ্ছে লেটেস্ট যেহেতু একটা ধর্ম, তোমরা জানো, যেটা এই বুদ্ধিজমসকে আম্বেদকরও অ্যাডপ্ট করেছিলেন। তিনি যখন 1956-এ ধর্ম ত্যাগ করছেন, তখন আমরা দেখতে পাচ্ছি যে তিনি মহারাষ্ট্রে যখন ধর্ম ত্যাগ করছেন, তখন প্রায় 10 লাখ মানুষকে নিয়ে যখন ধর্ম ত্যাগ করছেন এবং বুদ্ধ ধর্ম গ্রহণ করছেন, তখন তার অভিযোগটা এটাই ছিল যে হিন্দু ধর্মে তিনি এটা পরীক্ষাতেও এসেছিল একাধিকবার, যে তিনি হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছেন ঠিক, কিন্তু হিন্দু হিসেবে তিনি মরবেন না। এই কথাটা তিনি তখন বলেছিলেন, যে আমি হিন্দু হিসেবে, অনেক আগে বলেছিলেন, এটা হিন্টস দিয়েছিলেন। 1932-36 নাগাদ তিনি একটা কথা বলেছিলেন এই ধরনের, যে হিন্দু হিসেবে তিনি জন্মগ্রহণ করেছেন ঠিক, কিন্তু হিন্দু হিসেবে তিনি মৃত্যুবরণ করবেন না। সো এটা হিন্টস তিনি দিয়েছিলেন যে তিনি ধর্ম ত্যাগ করতে চলেছেন। তো যখন ধর্ম ত্যাগ করলেন ফাইনালি, তার ঠিক 20 বছর পরে এসে 1956-এ, তখন আমরা দেখতে পাচ্ছি কি, যে তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করছেন। বৌদ্ধ ধর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন যে এখানে কোনো ক্লাস বেস বা কাস্ট বেস কোনো রকম কোনো ডিসক্রিমিনেশনস নেই, এখানে সবাই সমান, সবাইকে ইকুয়ালি কনসিডার করা হয়। তো এই কারণে তিনি ধর্মটা গ্রহণ করছেন। যদিও তো আমরা তো এখনকার বুদ্ধ ধর্মে তো অন্য রূপই দেখতে পাচ্ছি, বিশেষ করে মায়ানমারের কনটেক্সটে যদি বলো, তাহলে দেখবে তারা মহিলাদেরকে সেখানে সেভাবে রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দিল তারা দেশ থেকে। তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোনো ধর্মই আর পিওর ফর্মে কেউ নেই, সবাই ওই নিজেদের স্বার্থের কথা ভেবেই নিজেকে পরিচালনা করছে। তো যাই হোক, এখানেও এখন লেটেস্ট হয়তো এগুলোরও আমরা কিছু গাফিলতি বের করতে পারি, সেটা একটা আলাদা ইস্যু, কিন্তু যারা তৈরি করেছিলেন তারা কিন্তু মানবিকতাকে মূল্য দিয়ে এটাকে তৈরি করেছিলেন, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এই দুজন এখানে ব্রাহ্মণের সঙ্গে তিনি চর্চা করতে গিয়ে এই সমস্ত কথাগুলো বলেছিলেন, ঠিক আছে, এই সূত্রটা নিয়ে এসেছিলেন। সো এটার নাম হচ্ছে আম্বাত্তা সুত্তা। এটা ডায়লগ বিটুইন বুদ্ধা অ্যান্ড ব্রাহ্মণ নেমড আম্বাত্তা, অর্থাৎ একজন আম্বাত্তা বলে যে ব্রাহ্মণ ছিলেন, তার সঙ্গে এখানে আমরা ডায়লগ করতে গিয়ে আমরা এই সূত্রটা তৈরি করতে দেখছি, অর্থাৎ কতগুলো প্রিন্সিপালস এখানে তিনি কতগুলো আমাদের দিয়েছিলেন, যেটা আলটিমেটলি আগামী দিনে কি হবে না, সমাজ পরিচালনার কাজে আসবে।
তো যাই হোক, আগ্না সুত্তা সম্পর্কে একটু বলে দিলাম, এবং সেই সুত্তারই একটা পার্ট হচ্ছে যেমন হচ্ছে আম্বাত্তা সুত্তা, তো সেটা ভালো করে দেখে নিও। এরপর চলে আসো এখানে 8 নম্বর কোয়েশ্চেন। 8 নম্বর কোয়েশ্চেন বলছে হোয়েন ওয়াজ দ্য লাস্ট কাস্ট সেন্সাস কন্ডাক্টেড। লাস্ট কাস্ট সেন্সাস তোমরা দেখবে যে এখানে এই যে অ্যাকর্ডিং টু দিস কোয়েশ্চেন্স অ্যান্ড দেয়ার অপশনস অ্যান্ড ইটস অপশনস, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা অপশনস 1931 হবে, কিন্তু যদি এখানে অপশনস 2011 থাকতো তাহলে কিন্তু অপশন 2011 হতো। এখানে বলেছে কাস্ট সেন্সাস কন্ডাক্টেড হয়েছে, কাস্ট সেন্সাস 2011 সালে লেটেস্ট হয়েছিল, কিন্তু তার রিপোর্টটি এখনো সরকার পাবলিশ করেনি। তার রিপোর্টটি পাবলিশ করেনি, তার কারণ সেখানে এটাকে ক্লাসিফিকেশনস করার নাকি একটা সমস্যা হবে। তার ডেটা কোয়ালিটি এবং ক্লাসিফিকেশনস করাকে কেন্দ্র করে কতগুলো সমস্যা উঠে আসছে, এটাই সরকার অজুহাত দিয়েছে বলে এটাকে রিলিজ করেনি এই ডেটাটাকে। এবং 2021-এ একটা সেন্সাস হওয়ার কথা ছিল, সেটাও হলো না, জানো তোমরা, আটকে গেল, যে এখনো পর্যন্ত আটকে আছে। রিসেন্টলি বোধহয় গত 2 দিন আগে সরকার বা গতকাল বোধহয় সরকার রিলিজ করেছে ফান্ডও, যে তারা করবে, এটা প্রায় 350 বা 400 কোটি টাকা বোধহয় সেখানে রিলিজ করেছে, যাতে এটা করানো যায়, সার্ভেটা করানো যায়, বা তার থেকেও বেশি বোধহয় অ্যামাউন্টটা দেখলাম, আমি গুলিয়ে ফেলছি। তো যাই হোক, এটা অ্যামাউন্টটা রিলিজ করেছে, যে এখন সেন্সাসটা আবার নতুন করে শুরু হবে, পদক্ষেপটা নেবে। তো যেটা 2021 সালে শুরু হওয়ার কথা ছিল, ডিউ টু করোনা সেটা আটকে গেছে, এবং এখন তো ডিউ টু পলিটিক্স সেটা কিন্তু আটকে আছে। কারণ এই সার্ভেগুলো যখন বেরিয়ে আসবে তখন মানুষ প্রতিবাদ করবে, রাস্তায় বেরোবে, তারা বাস্তবতাটা বুঝতে পারবে। তারা তো নিজেকে দেখছে, আর অন্য সবাইকে তো দেখতে পাচ্ছে না। গোটা দেশে তাদের গোষ্ঠীটার কি অবস্থা সেটা তো সব সে যাচাই করতে পারছে না, দেখতে পাচ্ছে না। কিন্তু যখন পুরো গোষ্ঠীটার ডেটা তার হাতের কাছে চলে আসবে, তখন সে কোথাও গিয়ে রাস্তায় নামবে, আন্দোলন করবে। তো ওই ভয়ে বলতে পারো কাইন্ড অফ সরকার এগুলো কিন্তু করাচ্ছে না, এই সার্ভেগুলো করাচ্ছে না। তার কারণ এগুলো হচ্ছে কিন্তু এক প্রকার বর্তমান দিনে যেটা বলা যেতে পারে যে স্টেট আর ইকোনমি, যেটা এই মুহূর্তে এখনকার দিনে তোমরা দেখতে পাবে যে একটা নেক্সাস তৈরি করেছে স্টেট আর ইকোনমি, যেটা গতকাল দেখবে ওই প্রফেসর সিনহা বলছিলেন কালকের সেমিনারে, যারা ছিল সেমিনারে তারা বলতে পারবে, যে প্রফেসর সিনহা বলছিলেন গতকালকের লেকচারে যে তিনি পলিসি, মানে ওই স্টেট এবং ইকোনমি দুটো যে আলাদা বিপরীতধর্মী বিষয়, তারা এখন একটা নেক্সাস তৈরি করেছে। নেক্সাস তৈরি করে তারা এক প্রকার এখন একই মেরুতে তারা রান করছে, এবং স্টেট এক প্রকার ইকোনমিকে ডেভেলপ করতে হেল্প করছে, ইকোনমি স্টেটকে ইউজ করে এগিয়ে যাচ্ছে, এই যে কনসেপ্টগুলো। তো বুঝতেই পারছো যে এই মুহূর্তে যখন মেরিট বেস সিস্টেমে যখন সোসাইটি এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইকোনমি যখন রান করছে, তখন এই কাস্ট ডিসক্রিমিনেশনসের ডেটাগুলো যদি সামনে চলে আসে তাহলে কি হবে? তাহলে চলে আসলে ডেটাগুলো এই যে যারা পিছিয়ে পড়া মানুষ, যখন তাদের বাস্তব অবস্থাটা সম্পর্কে তারা জানতে পারবে যে স্বাধীনতার এই 75 বছর পরেও তাদের বিশেষ কোনো উন্নতি হয়নি, তখন এই ডেটাগুলোকে সামনে রেখে তারা আন্দোলনে নামবে, যেটা হচ্ছে ইকোনমির জন্য একটা বার্ডেন হয়ে দাঁড়াবে। এই মেরিট সিস্টেমের জায়গায় তখন কি আসবে না, সরকার হয়তো বাধ্যতামূলকভাবে রিজার্ভেশন নিয়ে আসতে বাধ্য হবে, সরকার হয়তো ওয়েলফেয়ার পলিসিসগুলোকে আরও বাড়াতে তখন বাধ্য হবে, সরকারের বাজেটগুলো যেগুলো ইন্ডাস্ট্রির দিকে যাচ্ছে সেগুলো হয়তো তখন সরকার এই মানুষগুলোর উন্নতির দিকে হয়তো সে এক্সপেন্ড করবে। সরকারি পদক্ষেপগুলো যেগুলো কমে যাচ্ছে, যে ধীরে ধীরে প্রাইভেটাইজ হচ্ছে, সেগুলো আর সরকার হয়তো এতটা উদ্যোগ নিতে পারবে না, কারণ প্রাইভেটে যাওয়ার ক্ষমতা এই সমস্ত মানুষ এই গ্রুপগুলোর নেই, এই যারা পিছিয়ে পড়া তাদের নেই। হাজার হাজার টাকা খরচা করে তারা সেখানে গিয়ে কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। সো ফলে তারা কি করবে না, তারা তখন সরকারের কাছে ডিমান্ড করতে শুরু করবে যে আরও যেন সরকার ফেসিলিটিসগুলো বাড়ায়, স্কুল, কলেজ, হসপিটালসগুলোকে যাতে আরও তাদের বেসিক আরও যাতে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যাতে তার করে, এগুলোর জন্য করবে। তো এক প্রকার বলতে পারো যে এই ধরনের রাজনীতিগুলো হবে বলে এক প্রকার বলতে পারো যে এগুলো কিন্তু হচ্ছে না। এই ধরনের রাজনীতি এবং অর্থনীতির কনসেপ্ট থেকে এখন কিন্তু এগুলোকে এই সমস্ত বিষয়গুলোর উপরে, এই সমস্ত সেন্সাসগুলোর উপরে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে না। সো এইগুলো আমরা কিন্তু দেখতে পাবো। তো এগুলো তোমরা এখানে পাবে, এগুলো ভালো করে ধ্যান দিও। তো 2011 সালে হয়েছে এবং সেটা এখনও পাবলিশড হয়নি। সরকার ওই দুটোই এক্সকিউজ দিয়েছে, একটা হচ্ছে ডেটা কোয়ালিটি এবং ক্লাসিফিকেশনস ইস্যু, এই কারণে সরকার এটা করেনি। অনেকে বলার চেষ্টা করছে যে না, এটার মধ্যে তো একটা রাজনৈতিক ইন্ধন আছে, অর্থনৈতিক ইন্ধন আছে, সেই কারণেই করেনি। তো যাই হোক, অর্থনীতির জোরটা এতটাই বেশি যে দেখো ডেটাটাকে রিলিজই করতে দেয়নি, যা হয়েছে বের করো, দেখা যাক কি হয়, কিন্তু সরকার করেনি। অর্থাৎ তারা যখন ডেটাটা নিয়েছিল তখন তো করেই নিয়েছিল, তাহলে এখন কেন বলছে ক্লাসিফিকেশনসটা ঠিকঠাক হয়নি? তো এগুলো কতগুলো এক্সকিউজ দেখিয়ে, এটা কংগ্রেসের আমলেই এসেছে, বুঝতেই পারছো, 2011 সাল মানে কংগ্রেসের আমল। তো কংগ্রেসের আমলও এসেছে, 2014 সাল পর্যন্ত তারা পাওয়ারে ছিল, এবং 14 থেকে এখনো পর্যন্ত 10 বছর বিজেপি পাওয়ারে আছে। তো তারাও সেটাকে ক্যারি ফরওয়ার্ড করছে। তো এই বিষয়গুলো আমরা এখানে কিন্তু দেখতে পাবো। 9 নম্বর প্রশ্ন চলে আসো, কি বলছে, হোয়াট ইজ ট্রু অ্যাবাউট কাস্ট? তো কাস্ট সম্পর্কে যেটা ট্রু সেটা হচ্ছে কাস্ট ইজ এ সোশ্যাল ক্যাটাগরি।
না এটা পলিটিক্যাল, না এটা মোরাল, না এটা ইকোনমিক, এটা হচ্ছে একটা সোশ্যাল ক্যাটাগরি, সামাজিক একটা হচ্ছে একটা শ্রেণীবিন্যাস বলতে পারো, বা সামাজিক একটা ব্যবস্থা বলতে পারো। এটা তো আমরা জানি, এগুলো রোজই শব্দগুলো উচ্চারণ করছি। সত্যশোধক সমাজ কিছুক্ষণ আগেই তোমাদের লিখে দিলাম, ফাউন্ড করেছিল কে? এটা জ্যোতিবা ফুলে। নেট ডিসেম্বর 2023-এ এসেছে, দেখতেই পাচ্ছ, লেটেস্ট কোয়েশ্চেন্স, এবং এইবারও এসেছে, তোমরা জানো। সো এটা ভালো করে দেখে নেবে। হু অথার্ড অ্যানিহিলেশন অফ কাস্ট? তো এটা তো একাধিকবার পরীক্ষা জিজ্ঞেস করেছে, তোমরা জানো। এটা হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকর করেছে অ্যানিহিলেশন অফ কাস্ট। এই বইটা বিখ্যাত তার একটা বই, যেখানে তিনি বলছেন যে কাস্টকে হচ্ছে কি করতে হবে, কাস্টকে হচ্ছে মুছে ফেলতে হবে। তো এই ধরনের একটা নামে তিনি একটা বই লিখেছেন, এবং আমরা জানি যে এটা তিনি একটা লেকচার দেওয়ার কথা ছিল। তার লেকচারটা ছিল একটা সোসাইটি ছিল, জাতপাত তোড়ক মণ্ডল বলে একটা কমিটি ছিল, একটা গ্রুপ ছিল, যারা হচ্ছে ওই ব্রাহ্মণদের যে ডমিনেশন সেটার বিরুদ্ধে তারা কিন্তু প্রতিবাদ করে। সো তারা লাহোরে এই ধরনের একটা অর্গানাইজেশন, তারা একটা লেকচারের ব্যবস্থা করেছিল, একটা সভার ব্যবস্থা করেছিল, যে সভাতে ডক্টর বি.আর. আম্বেদকর একটা ভাষণ দেওয়ার কথা ছিল। এই গোষ্ঠীটা ছিল উদার হিন্দু, তার লিবারেল হিন্দু যারা ছিল, তারাই এটাকে অর্গানাইজ করেছিল। বাট তারা অর্গানাইজ করেছিল ঠিকই, ডক্টর বি.আর. আম্বেদকরকে স্বাগতও জানিয়েছিল সেখানে। ডক্টর বি.আর. আম্বেদকর স্বাগত জানিয়েছিলেন ঠিক, কিন্তু স্বাগত জানানোর আগে তারা কি করেছিল, ডক্টর বি.আর. আম্বেদকর যে ভাষণটা দেবেন সেটা অনেক আগেই হচ্ছে কিন্তু ওই বলা যেতে পারে যে সার্কুলেট হয়ে গেছিল এই নামে, কাস্ট সিস্টেম ইন ইন্ডিয়া, এই নামে অনেক আগে সার্কুলেট হয়ে গেছে। যেহেতু সার্কুলেট হয়ে গেছে, আমরা দেখতে পাবো কি যে এটা পড়ার পর ওই এলিট শ্রেণীর মধ্যে এক ধরনের কি হয়, বা ওই যারা ব্রাহ্মণ আছে তাদের মধ্যে থেকে একটা অসন্তোষ তৈরি হয়। তারা বলার চেষ্টা করে যে এই ধরনের একটা ভাষণ তিনি এখানে এসে দেবেন, এটা ঠিক নয়, হেন তেন। তাদেরই যেহেতু বেশি ডমিনেশন আছে, দেখা যাবে কি যে এই সংগঠনটা ভয় পেয়ে যায়, তারা আর ভাষণ তাকে দিতে অ্যালাউ করেনি। তাকে বললেন যে না, আপনাকে আর ভাষণ দিতে আমরা অ্যালাউ করবো না, আমরা প্রোগ্রাম ক্যান্সেল করছি। তো যখন প্রোগ্রামটা ক্যান্সেল করা হলো, তখন তিনি এই রাইটিংটি, যেটা ভাষণ দিতেন আসলে উনি, যে এটাকেই তিনি কি করলেন না, এই অ্যানিহিলেশন অফ কাস্ট নামে একটা বই হিসেবে তিনি এটাকে বের করলেন। তো এটা আমরা এখানে দেখতে পাবো। এইখানে আমরা দেখতে পাবো কি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিজের খরচায় তিনি এখানে দেখতে পাচ্ছ যে 1936 সালে তিনি এটা কিন্তু বের করেছিলেন। ঠিক আছে, তো এইগুলো তোমরা এখানে দেখতে পাবে। 1936 সালে এগুলো হয়েছিল। গান্ধীজিও এখানে এগুলো নিয়ে প্রতিবাদ করেছিলেন, নিবন্ধ লিখেছিলেন, এবং প্রতিবাদ মানে গান্ধীজি বলেছিলেন যে কোনো একটা সভাকে এইরকমভাবে বয়কট করাটা ঠিক নয়। মানে মানুষের কথা বলার স্বাধীনতা অবশ্যই আছে, সে বিপরীতধর্মী কথা বলছে বলে সেটা তার যে সেই স্বাধীনতা থাকবে না তা কিন্তু নয়। স্বাধীনতা থাকা উচিত প্রত্যেকের, যে প্রত্যেকে যদি ভিন্ন মত পোষণ করছে তাহলে সেই ভিন্ন মত পোষণ করার এবং তার সেই ভিন্ন মতটাকে ধৈর্য ধরে শোনারও কিন্তু সমাজের সেই ধরনের কিন্তু ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি থাকা উচিত, এবং তার সেই ধৈর্যটা থাকা উচিত যে অন্যজনে একটা বিপরীতধর্মী কথা বলছে এবং তিনি তো কারো না কারো কথা বলছেন এবং সেটা যুক্তি দিয়েই বলছেন, তো সেটাও কিন্তু শোনা উচিত। তো সেখানে মানুষের লিবার্টিকে এইভাবে প্রোগ্রাম ক্যান্সেল করার মধ্য দিয়ে কারো লিবার্টিকে বা বিরোধী স্বর যেটা আছে, বিরোধী স্বরকে এইরকমভাবে ধ্বংস করে দেওয়াটা ঠিক নয়। গান্ধীজি এগুলো নিয়ে প্রতিবাদও করেছিলেন সেই সময়। গান্ধীজি এখানে তখন হরিজন জার্নালে তখন লিখেছিলেন ভিন্ডিকেশন অফ কাস্ট বলে একটা প্রবন্ধ লিখেছিলেন, যেখানে আম্বেদকরের বক্তৃতা নিয়ে তিনি কথা বলেছিলেন এবং আম্বেদকরের পক্ষেই দাঁড়িয়েছিলেন। যদিও তিনি কাস্ট সিস্টেমের বিরুদ্ধে ছিলেন, তোমরা জানো যে কাস্টের যে যেটা আছে সেটাকে তিনি খারাপভাবে দেখেননি, বরং ভালোভাবেই দেখেছিলেন, কিন্তু ডিসক্রিমিনেশনসটাকে খারাপভাবে দেখেছিলেন। বাট আম্বেদকরের তিনি আইডিওলজিক্যালি আম্বেদকরের বিরোধিতা করলেও, আমরা দেখলাম যে 1932 সালে তিনি বিরোধিতা করে বসলেন। তো তিনি বিরোধিতা করলেও ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আম্বেদকরের পাশেই এসে দাঁড়ালেন। কেন? অ্যাটলিস্ট ব্যক্তি স্বাধীনতার কনসেপ্ট থেকে, যে কেউ বিরোধী স্বর যদি সেখানে উঠে আসার চেষ্টা করে তাহলে তাকে সেখানে কিন্তু সেই জায়গাটা দেওয়া উচিত। তো এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। আরও অনেক কিছু লেখা আছে, এগুলো একটু দেখে নিও। এই কোয়েশ্চেনটা আমি আগেও তোমাদের সলভ করিয়েছি আম্বেদকর পড়াতে গিয়ে, ভালো করে দেখে নিও। এরপরে তোমরা দেখো যে এটাও দেখে নাও যে তামিল ভাষায় একটা ছিল, ম্যাগাজিন ছিল খুদি আরাসিতেও এটা আমরা দেখতে পাবো যে পরবর্তীকালে তামিল ভাষায় অনুবাদ করা হয়েছিল 1937-এ এই অ্যানিহিলেশন অফ কাস্টের যে লেখাটা সেটা, এবং এটা পেরিয়ারের সহায়তায় ওটা হয়েছিল, পেরিয়ার। ঠিক আছে, তো পেরিয়ারের সহায়তায় কুদি আরাসু বলে একটা জার্নাল ছিল, যেটা ম্যাগাজিন ছিল,
সেখানে কিন্তু এটাকে পাবলিশ করা হয়। তো তার রাইটিংসগুলো ভালো করে দেখে নাও, সিকোয়েন্সে জানতে চাই, বারবার এগুলো সিকোয়েন্সে জানতে চেয়েছে, এবারও জানতে চেয়েছিল বোধহয়, তোমরা গুলিয়ে এসছো, কেউ একজন দুজন বলছিলে গুলিয়ে ফেলেছো। সো দেখো ফার্স্ট শিফটে বোধহয় ছিল দ্য প্রবলেমস অফ রুপি, দ্য অরিজিন অ্যান্ড ইস সলিউশন 1923-তে এসেছে, অ্যানিলেশন অফ কাস্ট 1936-এ এসেছে, দ্য আনটাচেবলস হু আর দে অ্যান্ড হোয়াই দে বিকাম আনটাচেবলস 1940-তে এইটে এসেছে, বুদ্ধা অ্যান্ড ইটস ধাম্মা 1957-এ এসেছে, থটস অন লিঙ্গুইস্টিক স্টেটস 1955-এ এসেছে, স্টেটস অ্যান্ড মাইনরিটি হোয়াট আর দে রাইটস অ্যান্ড হাউ টু সিকিউর দেম ইন দ্য কনস্টিটিউশন অফ ফ্রি ইন্ডিয়া 1947-এ এসেছে, পাকিস্তান অর দ্য পার্টিশন অফ ইন্ডিয়া 1940-তে এসেছে। ভালো করে দেখো। অর্গানাইজেশনসও তার কতগুলো ছিল, এগুলো সিকোয়েন্সে দেখে নাও। যেমন হচ্ছে তার সোশ্যাল অর্গানাইজেশনস হচ্ছে এখানে বহিষ্কৃত হিতকারিণী সভা 1924-এ তিনি এটাকে এস্টাবলিশ করেছিলেন। তারপরে তার ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি, যেটা 1936-এ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। শিডিউল কাস্ট ফেডারেশনস ছিল তার 1942-তে পাবলিশ করেছিলেন, মানে এস্টাবলিশ করেছিলেন। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন ছিল 1942-তে, এটাও এসেছিল। পিপলস এডুকেশন সোসাইটি 1945-এ এসেছিল, এবং লাস্ট তিনি মৃত্যুর কিছুদিন আগে একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করেছিলেন, সেটার নাম হচ্ছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া। এগুলো আমরা দেখতে পাবো। তো এখানে এই রিপাবলিকান পলিটিক্যাল পার্টি অনেকটা বলতে পারো কাইন্ড অফ এর দিকে ছিল, আমেরিকান যে আইডিওলজি ছিল, বা আমেরিকান আইডিওলজি বলবো না, আমেরিকান যে লিবারালিজমের যে কনসেপ্ট, সেই রকমের একটা আইডিয়াতে ফ্রি মার্কেট সিস্টেমের দিকে তার একটা সমর্থন ছিল। তো কিছুটা যাই হোক, তো এই সমস্ত বিষয়গুলো একটু সিকোয়েন্সে দেখে নিও, কারণ এগুলো বারবার সিকোয়েন্সে জানতে চাই। এবং এবার যেহেতু এসে গেছে, কাজে আর নতুন করে কিছু বলার নেই, তোমরা পরীক্ষা দিয়েছো, ভালো করে জানো। 2012 সালে নেটে এসেছে প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, কাস্ট বেসড রিজার্ভেশন আর লেভেলড অ্যাজ পজিটিভ ডিসক্রিমিনেশনস। পজিটিভ ডিসক্রিমিনেশনসের আইডিয়াটা আমরা জানি যে এনার যে এই যে আম্বেদকরের যে যিনি গুরুজি ছিলেন, শিক্ষক যিনি ছিলেন, জন ডিভির যে এটা বেসিক একটা আইডিয়া ছিল, যেটা ডক্টর বি.আর. আম্বেদকর অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, এবং আমাদের কনস্টিটিউশনে এখন একটা বড় অংশ জুড়ে কিন্তু এই সমস্ত কথাগুলো বলা হয়েছে যে কাস্টের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা, সেটা শিক্ষাক্ষেত্রে বলো, চাকরি ক্ষেত্রে বলো, রাজনীতিতে বলো, এই সমস্ত বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। এগুলো এক প্রকার ডিসক্রিমিনেশনস, যে কারো কাছ থেকে কেড়ে নিয়ে তুমি কাউকে দিচ্ছ। অনেকে তোমরা অভিযোগ করো, এটা বটে, যে একজন এসসি একজন এসটি, সে আমার থেকে কম নম্বর পেয়েছে কিন্তু আমি পেলাম না, কম নম্বর পেয়ে সে চান্স পেলো, অ্যাডমিশন পেলো কিংবা চাকরি পেলো, অথচ সে আমি পেলাম না, কারণ আমি ওর মতো হয়তো নম্বর পেয়েছি। কি বলছো বলো? আচ্ছা স্যার, মানে এই পজিটিভ ডিসক্রিমিনেশন এটাকে নিয়ে কি ইন্দিরা সাহানি কেসটা হয়েছিল? আচ্ছা স্যার, ইন্দিরা সাহানি কেসটার মূল বক্তব্যটা কি ছিল? মানে আমি শুনেছিলাম ইন্দিরা সাহানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটা হয়েছিল, মানে 16 নম্বর আর্টিকেল এগেইনস্টে কেসটা হয়েছিল, কিন্তু এই কেসটার মূল বক্তব্যটা কি ছিল? বলছি, কাস্ট বেসড রিজার্ভেশনসটা হচ্ছে কি পজিটিভ ডিসক্রিমিনেশনস। কেন পজিটিভ ডিসক্রিমিনেশনস? যে মেরিট বেসিসে আমরা জেনারেলি সবসময় কল্পনা করি, যে মেরিট বেসিসটাকে কল্পনা করি। বলো কি বলছো? না স্যার, আমি আজকে দেখছিলাম, তো ওখানে বলছিল যে মানে ওই কাকা কালেলকার যে কমিশনের মানে রিপোর্টটা ছিল, সেটাকে চ্যালেঞ্জ করেছিল মানে ইন্দিরা সাহানি, যে ইকোনমিক রিজার্ভেশন, মানে ইকোনমিক কোনো বেনিফিট, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো রিজার্ভেশন দিতে চায় না, এটাই বলেছিল ওনা। না ওইসব নয়, আসছি আমি। এখানে কাস্ট বেসড রিজার্ভেশন সিস্টেম যখন দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে যে মেরিট সিস্টেমটিকে কোথাও গিয়ে আন্ডারমাইন করা হচ্ছে, আন্ডার এস্টিমেট করা হচ্ছে। কীরকমভাবে? আমরা জেনারেলি যে বললাম যে অভিযোগটা করি এটাই, যে যখন দেখি আমরা যে আমাদের কোনো এক বন্ধু, সে হয়তো শিডিউল কাস্ট কিংবা শিডিউল ট্রাইব, তার ওই সার্টিফিকেটে আছে বলে সে কী হলো, হয়তো আমার থেকে 2 নম্বর কম পেয়েও সে চান্স পেয়েছে, বাট আমি ওর থেকে 2 নম্বর পেয়েছি বেশি, আমি চান্স পেলাম না। তাহলে আমার সিটটা, আমরা মনে হয় আমাদের সবসময় এই জিনিসগুলো মনে হতেই পারে, বা হয় অনেকে, তোমরা এটা আমার সঙ্গে শেয়ারও করো, আমি শুনি এমনিতেও গল্পগুলো সোশ্যাল মিডিয়াতে, এমনিতে তো ডিবেট চলে, রিজার্ভেশনকে ক্যান্সেল করো, এই ধরনের টুইটার ট্রেন্ডিংও তো হচ্ছে আজকাল। বাংলাদেশের সঙ্গে মোটিভেট হয়ে তারা এই সমস্ত কথাগুলো বলার চেষ্টা করছে যে এখান থেকে রিজার্ভেশন তুলে দাও, এই সমস্ত। কিন্তু ওটার কনটেক্সট আলাদা, এটার কনটেক্সট আলাদা। কি কনটেক্সট এখানে? জেনারেলি আমরা তাহলে যে কোনো বিষয়কে মেরিট বেসিসে কল্পনা করে থাকি, ভাবনা চিন্তা করি। কি সেটা হচ্ছে এটাই, আমরা ভাবি যে আমি বেশি পেয়েছি, সো আমি চান্স পাওয়া উচিত, ও কেন পাবে, ও তো 2 নম্বর কম পেয়েছে। কিন্তু যখন ও 2 নম্বর কম পেয়েছে, তারপরেও ওকে অ্যাডমিশন দেওয়া হচ্ছে কিংবা চাকরি দেওয়া হচ্ছে, কিংবা তার হয়তো ফিজটা কম নেওয়া হচ্ছে, রেজিস্ট্রেশন ফিজ তার হয়তো কম নেওয়া হচ্ছে, তখন আমরা এই প্রশ্নটা করি জেনারেলি।
কিন্তু ওকে দীর্ঘদিন ধরে যে ওর এই পুরো গ্রুপটাকে দীর্ঘদিন ধরে যে এক্সপ্লয়েট করে আসা হচ্ছে এবং এখনো এক্সপ্লয়েটেড হচ্ছে, এখনো তাকে ওই রিজার্ভেশন সার্টিফিকেটটা ক্যারি করতে হবে এবং এটা শুনতে হবে যে ও তো শিডিউল কাস্ট। এই যে ডিসক্রিমিনেশনসগুলো এই ডিসক্রিমিনেশনসগুলোর কারণে ডিসক্রিমিনেশনসগুলো হচ্ছে, তার কারণটা হচ্ছে এটাই, অর্থাৎ ওকে বিশেষ কতগুলো সুযোগ সুবিধা দেওয়া হলো যে তুমি কম নম্বর পেলেও তুমি চান্স পাবে, কিন্তু যে 2 নম্বর বেশি পেয়েছে হয়তো তোমার থেকে সেটা বেশি, কিন্তু তাকে দেওয়া হবে না, তোমাকে দেওয়া হবে। কেন দেওয়া হচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে হিস্টোরিক্যালি তুমি কিন্তু এক্সপ্লয়েটেড হয়েছো। তো এটাকে পজিটিভ ডিসক্রিমিনেশন বলা হচ্ছে কোন সেন্সে? কাকে কে ডিসক্রিমিনেট করলো? তাহলে ডিসক্রিমিনেটটা হলো এটা যে নাম্বার বেশি পেয়েছে তার সাথে বৈষম্যটা হলো, যে কম নম্বর পেয়েছে তাকে সুযোগটা দেওয়া হলো, যে বেশি নাম্বার পেয়েছে তাকে সুযোগ দেওয়া হলো না। তাহলে ডিসক্রিমিনেশনসটা কার সাথে হলো? ডিসক্রিমিনেশনসটা এখানে এই পার্টিকুলার এই কনটেক্সটে দাঁড়িয়ে তুমি যদি দেখো, এটা হিস্ট্রি যদি ভুলে গিয়ে তুমি যদি কনটেক্সটটাকে দেখো, তাহলে তুমি দেখবে এখানে ডিসক্রিমিনেশনসটা যে ছেলেটি বা মেয়েটি বেশি নম্বর পেয়েছে তার সাথে হলো, বৈষম্যটা তার সাথে হলো, অর্থাৎ যার নাম্বার বেশি আছে তাকে এখানে কিন্তু তার প্রতি অন্যায় করা হলো। এটা তোমাদের মনে হতে পারে, কিন্তু এখানে যখন এই রিজার্ভেশনসটা তাকে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তুমি কম নাম্বার পেলেও তুমি জেনারেলদের থেকে কম নাম্বার পেলেও তুমি চাকরিটা পাবে বা তুমি ভর্তি হতে পারবে বা রেজিস্ট্রেশন ফিস তোমাকে কম পে করতে হবে, তখন এই সেন্সে সেটা দেওয়া হয়েছে যে ওকে যদি এই সুযোগটা না দেওয়া হয় তাহলে হিস্টোরিক্যালি যেভাবে সে পিছিয়ে আছে সে পিছিয়েই থাকবে, তার তার কিন্তু ফরওয়ার্ডনেস আর হবে না, তার গোষ্ঠীটা আর কিন্তু এগিয়ে আসবে না। তো সে নিজে এগিয়ে আসলে তার গোষ্ঠীটাও ধীরে ধীরে ওকে দেখে এগিয়ে আসবে। সো এইরকমভাবে আমরা কি দেখতে পাচ্ছি যে যখন ডিসক্রিমিনেশন করা হচ্ছে তখন একটা ভাবনাটা হচ্ছে কি যে ওকে এগিয়ে নিয়ে আসার ভাবনা থেকে ডিসক্রিমিনেশনটা করা হচ্ছে, ওকে পিছিয়ে দেওয়ার ভাবনা থেকে ডিসক্রিমিনেশনটা করা হচ্ছে তা কিন্তু নয়। ও পিছিয়ে আছে অলরেডি, ওকে এগিয়ে নিয়ে আসার ভাবনা থেকে ওকে ওই কিছু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশন, যে হ্যাঁ আমি বৈষম্য করেছি কিন্তু বৈষম্য করার ভাবনাটা আমার হচ্ছে ইতিবাচক ভাবনা। কি ইতিবাচক? কিভাবে ইতিবাচক এটাই যে ও অলরেডি হাজার হাজার বছর ধরে পিছিয়ে আছে, এই সমাজ তাকে পিছিয়ে রেখেছে, তার প্রতি তার পূর্বপুরুষদের প্রতি অনেক অন্যায় অত্যাচার টর্চার করেছে, ওকে এবার আমাকে এগিয়ে নিয়ে আসতে হবে। তো এটা হচ্ছে কি একটা ইতিবাচক, ওর প্রতি একটা ইতিবাচক, যে পিছিয়ে আছে ওর প্রতি একটা ইতিবাচক ভাবনা থেকে এই বৈষম্যটা আমি করছি, রিজার্ভেশনসটা ওকে দিচ্ছি আমি, তোমার প্রতি বৈষম্যটা হচ্ছে। তো এটা কিন্তু পজিটিভ, তোমাকে পিছিয়ে না দিলে ও এগিয়ে আসতে পারবে না। তো এইরকম ভাবে এটা করা হয়েছে। এখনো পর্যন্ত আমাদের সমাজে তোমরা এটাই দেখতে পাবে, প্রাইভেট সেক্টর এটা আরো অনেক বেশি, সেটা হচ্ছে যে ব্রাহ্মণদেরই ডমিনেশনসটা বেশি। সে তোমরা এখন মিডিয়া ইন্ডাস্ট্রি বলো, সে তোমরা এখন ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, সে তোমরা এখন গার্মেন্ট ইন্ডাস্ট্রি বলো, সে তোমরা এখন যে কোনো ইন্ডাস্ট্রিজ বলো না কেন, এডুকেশন ইন্ডাস্ট্রিজ ইনক্লুডিং, সেখানেও তোমরা দেখতে পাবে কি যে ব্রাহ্মণসরাই এগিয়ে আছে, এই দলিতরা, ওই বৈশ্যরা, শূদ্ররা এরা অনেকটাই পিছিয়ে আছে, বিশেষ করে শূদ্র এবং দলিত তারা অনেকটাই পিছিয়ে আছে। তো ওদেরকে এই সুযোগ সুবিধা দিয়ে তোমার প্রতি বৈষম্য করা হচ্ছে, করে ওদেরকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা। তো এখানে এটাই হচ্ছে পজিটিভ, যে পজিটিভ এটাই যে ওরা পিছিয়ে আছে তাই ওদের এগিয়ে নিয়ে আসা হচ্ছে, এটাকে বলা হচ্ছে পজিটিভ ডিসক্রিমিনেশনস। ইতিবাচক এটা বৈষম্য করছি কিন্তু একটা এর মধ্যে একটা ইতিবাচক একটা বার্তা আছে, কি না যে পিছিয়ে আছে তাকে এগিয়ে নিয়ে আসলাম, যে এক্সপ্লয়েটেড হয়েছে তার এক্সপ্লয়েটেশনটাকে একটু কমানোর চেষ্টা করলাম, এটা হচ্ছে ইতিবাচক। এবার এই ধরনের এই পার্টিকুলার ফিলসফিটাকে কেন্দ্র করে সংবিধানে অনেক কিছু লেখা হয়েছে, আর্টিকেল 15, আর্টিকেল 16, এই সমস্ত, বিশেষ করে আর্টিকেল 16 কথা বলতে পারো, যেখানে আর্টিকেল 15, 1, 2, 3, 4 এই আর্টিকেলগুলিতে তোমরা দেখবে যে সেখানে যারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। এবং এগুলোকেই কেন্দ্র করে আমরা দেখতে পাবো কি যে আরও অনেক এবং সুযোগ মানে আরও অনেক মেজারমেন্টস নেওয়া হয়েছে, বিশেষ করে যে ক্লাস বেসড, এটা তো হলো কাস্ট বেসড হয়েছে। তো কাস্ট বেসে আমরা দেখতে পাবো কি যে ধর্মকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ধর্মের মধ্যে আবার ক্লাসিফিকেশনস করা হয়েছে, যেমন মুসলিমদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, জৈনদের, পার্সিদের এদেরও কিন্তু বিশেষ কতগুলো ব্যবস্থা করা হয়েছে, যদি এরা পিছিয়ে আছে তো। এবং আরও কতগুলো গ্রুপ আছে যারা হচ্ছে পিছিয়ে আছে, সেটা হিন্দুদের মধ্যেও আছে। সো এদের জন্য দেখবে মন্ডল কমিশন যেটা তৈরি হয়েছিল, মন্ডল কমিশনের যে রিপোর্টটা এসেছিল, মন্ডল কমিশনের যে রিপোর্টটা 1979-এ যেটা তৈরি করা হলো এবং 1980-তে গিয়ে তিনি 1980-তে গিয়ে তিনি সেটা সাবমিট করলেন, এবং যেটা 10 বছর পর যেটা বিশ্বনাথ প্রতাপ সিং এসে যেটাকে এস্টাবলিশ করার কাজ করলেন, অর্থাৎ
যেখানে যে কথাগুলো বলা হয়েছিল এই এই রেকমেন্ডেশনে, এই কমিশনের, মন্ডল কমিশনের, সেই রেকমেন্ডেশনসগুলোকে এখানে কি করার চেষ্টা করলেন, এখানে দিনের আলোতে নিয়ে আসার চেষ্টা করলেন, বলতে পারো যে সেগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করলেন, তাদের জন্য প্রপার ল নিয়ে আসলেন। কি করলেন লয়ে আমরা দেখতে পাবো যে 27% রিজার্ভেশন দেওয়া হলো। 27% যখন রিজার্ভেশন দেওয়া হলো তখন আমরা দেখতে পাচ্ছি যে সেই রিজার্ভেশনসগুলোকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হলো। সুপ্রিম কোর্টে যখন চ্যালেঞ্জ করা হলো তখন এটাই কেসটার নাম হলো ইন্দ্রাসওয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। তো এই কেসে আমরা দেখতে পাচ্ছি তখন সুপ্রিম কোর্ট বলেছিল যে হ্যাঁ, যে রিজার্ভেশনসটা ওদেরকে দেওয়া হয়েছে, যে রিজার্ভেশন, এগুলো তো তোমাদের আমি বলেছিলাম ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়াতে গিয়ে, ভুলে গেছো বোধহয় তোমরা এগুলো সব। তো ওখানে যে রিজার্ভেশনসটা ওদেরকে দেওয়া হয়েছে সেই রিজার্ভেশনসটা এটা 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 বলা হয়েছিল যে ক্লাসের বেসিসে এটা খোঁজার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আলটিমেটলি রিজার্ভেশনটা কাস্টের বেসিসে দেওয়া হলো। কাস্টের বেসিসে দিতে গিয়ে দেখা যাচ্ছে যে সেখানে ওই প্রচুর পরিমাণে মুসলিম সেই রিজার্ভেশনসটা পাচ্ছে, মানে মুসলিমদের মধ্যেও কাস্ট সিস্টেমকে খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। তো এবং তারা এখানে সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে, প্লাস আরও হিন্দুদের মধ্যেও আরও অনেক পেয়ে যাবে। মুসলিমদের সংখ্যাটা যদিও তখন খুব কম ছিল, যে মন্ডল কমিশনের যে রিপোর্টটা এসেছিল, তো সেই মন্ডল কমিশনের রিপোর্টে মুসলিমদের সংখ্যাটা কম ছিল, যারা পিছিয়ে পড়া হিন্দু ছিল, দলিত ছিল, তাদের সংখ্যাটাই বেশি ছিল। তোমরা সাবকাস্টগুলো দেখলে বুঝতে পারবে, পিডিএফটা পেয়ে যাবে, দেখো। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে সুযোগ সুবিধাগুলোর জন্য যে কথা বলা, যে বিশেষ করে 27% তাদের চাকরির ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে যে রিজার্ভেশনের কথা বলা হলো, সেটা নিয়ে গোটা দেশ জুড়ে তখন আন্দোলন শুরু হলো এবং সুপ্রিম কোর্টেও কেসটা ফাইল হলো সুপ্রিম কোর্টে। এবং এটা এতদূর পর্যন্ত চলে গেল যে তাদের যে সরকার ছিল, বিশ্বনাথ প্রতাপ সিংয়ের যে সরকার ছিল, সে সরকার তো টিকতেই পারলো না, ভেঙে গেল, টিকতেই পারলো না। কারণ সেখানে ব্রাহ্মণরা সেখানে তাদের নিজেদের সমর্থন তুলে নিল, ব্রাহ্মণ এমপিরা নিজেদের সমর্থন তুলে নিল এবং সরকারটাই আলটিমেটলি পড়ে গেল। যাই হোক, এটা যখন সুপ্রিম কোর্টে যখন চ্যালেঞ্জ হলো, সুপ্রিম কোর্ট তখন বললো যে না, ওদের রিজার্ভেশন যেটা দেওয়া হয়েছে সেটা ঠিকই দেওয়া হয়েছে, কারণ সত্যি এরা পিছিয়ে আছে এবং সরকার এটা তো মন গড়া কিছু কথা তো বলেনি, বরং এই কমিশনের যা রিপোর্ট ছিল সেই রিপোর্টটাকে এরা ইমপ্লিমেন্ট করেছে এবং কমিশনের রিসার্চে এটাই বেরিয়ে এসেছে যে এরা পিছিয়ে আছে। এবং ভারতবর্ষ বলতে তো শুধু মেরিটের বেসিসে এগিয়ে আছে সেই মানুষগুলোকে বোঝায় না, এবং ভারতবর্ষের সমাজ বলতে সমাজটিকে তৈরি করা এবং ধরে রাখাটা কিন্তু এক কথা নয়। সমাজ যেটা দেখতে পাচ্ছি আমরা, সেটাকে ধরে রাখাটা অনেকটা কঠিন কাজ। অর্থাৎ যারা পিছিয়ে পড়া, তারা যদি টাইম টু টাইম তাদেরও যদি আপগ্রেডেশনস না হয়, তাদেরও যদি উন্নতি না হয়, তাহলে ওরাই একটা সময় হাতে গিয়ে হয়তো অস্ত্র তুলে নিয়ে তারা হয়তো প্রতিবাদ করবে, নইলে হয়তো বলবে যে এই দেশের মধ্যে আমাদের কোনো অধিকার নেই, আমরা এই দেশ থেকে বেরিয়ে যাব। হয়তো এগুলোও বলতে পারে তারা। যেমন মুসলিমরা একটা সময় গিয়ে অনেক দেখবে শিডিউল কাস্ট, তারা গিয়ে ধর্ম ত্যাগ করেছে, বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে, দেখতেই পেলে আম্বেদকরের হাত ধরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছে। অনেক শিডিউল কাস্ট দেখবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সো এগুলো হতে পারে, সমাজে আরও অনেক জটিলতা আসবে। তো তার থেকে বেটার যে এই ধর্মের মধ্যেই তারা থাকুক, এই গোষ্ঠীর মধ্যেই থাকুক, বরং সেখানে একটা কিছু বিশেষ সুযোগ সুবিধা তাদের দেওয়া হোক। তাতে কি হবে, তাতে করে এই লাভটা হবে যে ওরা হাতে অস্ত্র তুলে নেওয়ার এই সাহসটা দেখাবে না, কখনো পদক্ষেপটা নেবে না, এবং সোসাইটির মধ্যে ওই এলিট ভার্সেস এখানে ডিপ্রেস ক্লাস, এদের অন্তর্দ্বন্দ্ব আর তৈরি হবে না, এবং এই অন্তর্দ্বন্দ্বগুলো উঠে আসবে, এটা কখনো ভালো কোনো সমাজের বিশেষত্ব নয়। সো যতই এখানে মেরিট সিস্টেমের কথা বলা হোক না কেন, কথাটা হচ্ছে টাইম টু টাইম যারা পিছিয়ে পড়েছে এবং অত্যধিকভাবে পিছিয়ে পড়েছে, তাদের যদি আপগ্রেডেশন, তাদের যদি উন্নতি না হয়, সেই সমাজ কখনো টিকবে না। সেই সমাজের মধ্যে একটা কিন্তু বড় আন্দোলন দেখা দেবেই, যেমন দেখলে, এবং সেটা ভেঙে যেতেও পারে, সেই জাতির ইতিহাস নষ্ট হয়ে যেতে পারে। বাংলাদেশে দেখলে রিসেন্টলি যেটা হলো, বাংলাদেশের কনসেপ্টটা তো সেটাই, যে বাংলাদেশে আমরা দেখলাম যে সেখানে রিজার্ভেশনসটা কিছু অল্প পরিমাণ মানুষকে দেওয়া হচ্ছিল দেখে যারা মেরিট সিস্টেমে ছিল তারা পিছিয়ে পড়ছে। এবং একটা সময় পর তো যে কোনো, এখানেও যেমন বলা হয়েছে যে এটা সারা জীবনের জন্য দেওয়া হচ্ছে না, এই যে রিজার্ভেশনসটা ইন্ডিয়াতে দেওয়া হয়েছে, এটা কিন্তু সারা জীবনের জন্য দেওয়া হচ্ছে না, এটা 15 বছরের 10 বছরের জন্য দেওয়া হচ্ছে। 10 বছর পর আবার রিসার্চ করা হবে, যদি রিসার্চের ডেটা যদি বলে যে হ্যাঁ এরা এখনও পিছিয়ে আছে, তাহলে আবার 10 বছর করে এক্সটেন্ড করা হবে, বা পার্লামেন্ট সেটা ডিসাইড করবে যে কীভাবে সেটাকে এক্সটেন্ড করবে, না সেটা বাতিল করে দেবে। সো আমরা দেখছি যে স্বাধীনতার সময় থেকে এখনও পর্যন্ত সরকার দেখছে যে না, এদের অবস্থার উন্নতি হয়নি, এখনও অনেক আন্ডার প্রিভিলেজ রয়ে গেছে, সো এদের উন্নতি করতে হবে। এই কারণে এখনও টাইম টু টাইম আমরা 10 বছর অন্তর অন্তর এটাকে এক্সটেন্ড করতে দেখছি, রিজার্ভেশনসটাকে এক্সটেন্ড করতে দেখতে পাচ্ছি। কিন্তু ডেটা যদি এটা বলতো যে না, এই সুযোগ সুবিধাগুলো অল্প কিছু মানুষের হাতেই রয়েছে এবং তাদের পর্যাপ্ত পরিমাণ উন্নতি হয়েছে, কাজে এটাকে আর রাখার প্রয়োজন নেই, এবং পর্যাপ্ত পরিমাণে সেই ধরনের ডেটা আমাদের কাছে আছে, তাহলে সরকার কোথাও গিয়ে কিন্তু বাধ্য হতো। কিন্তু যেহেতু এখানে
ওই সিস্টেমটা এখনো হয়নি, মানে ওই পর্যায়ে এখনো এরা পৌঁছয়নি, তাই সরকার এটাকে বাতিল করছে না। ইন কেস অফ যদি বাংলাদেশ তোমরা দেখো, বাংলাদেশে তোমরা দেখলে যে সেখানেও তাদের যে কোটা, যে মুক্তিযোদ্ধা যারা ছিল তাদেরকে কোটার ভিত্তিতে চাকরি দেওয়া, তাদের কোটাটা এতটাই বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে যে সেখানে মেরিট বেসিসে সেখানে মানুষ চাকরি পাচ্ছেই না বললে চলে। 40% চাকরি কেবল সেখানে মেরিট বেসিসে হবে, বাকি সব দেখবে বিভিন্ন ধরনের রিজার্ভেশন এসে খেয়ে নিয়েছে। তার মধ্যে বড় রিজার্ভেশনসটাই হচ্ছে এটা একটা জাতীয়তাবাদী যারা আন্দোলন করেছিল 1971-এ তাদের সন্তানদেরকে দেওয়া হচ্ছে। সো এখন কথাটা হচ্ছে ওদের কেসটা হচ্ছে এই ধরনের, যে ওরা বলার চেষ্টা করছে এটাই যে এই কোটাগুলো দেখা যাচ্ছে কি যে যারা এক তো যারা যোদ্ধা মুক্তিযোদ্ধা নয় তারা পাচ্ছে, মুক্তিযোদ্ধা নয় তারা পাচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে এই মেরিট সিস্টেম স্টুডেন্ট স্বয়ং নিজেরাই তারা চাইছে না। কেন চাইছে না? কারণ এতে করে এই জবের জায়গাগুলো এদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, এবং এবং মানে বংশ পরম্পরায় তারা যে এখানে উন্নতি করে যাবে, বাকিরা যে উন্নতি করতে পারবে না, অর্থাৎ পার্মানেন্ট এক প্রকার যে অবস্থা তৈরি করে দেওয়া হয়েছে সেটা ঠিক নয়। পার্মানেন্ট কোনো সিচুয়েশন কিন্তু কখনোই ঠিক নয়। তো এটাকে রিফর্ম করা দরকার, ধীরে ধীরে এই সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসা দরকার। এটা তাদের কিন্তু একটা ডিমান্ড ছিল, এটা বা ইরাডিকেট করা দরকার, এটা তাদের ডিমান্ড ছিল। তো যেহেতু এখন বাংলাদেশের কনসেপ্টটা হচ্ছে ওটাই যে মুক্তিযোদ্ধা যারা ছিল, আদতে মুক্তিযোদ্ধা যারা ছিল সে তাদের সংখ্যাটা তো নেহাতি কম নয়, অনেক বড়, কিন্তু তারা তো সবাই পাচ্ছে না। ডিসক্রিমিনেশনস এক আছে, এবং অন্যদিকে যারা পাচ্ছে তারা আবার গিয়ে কি করছে, তাদের যোগ্যতা তো নেই সে ঠিক আছে, কিন্তু দ্বিতীয় কথা হচ্ছে যে ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাচ্ছে কি যে ওটাকেই কেন্দ্র করে একটা পলিটিক্যাল একটা কিন্তু এলিটোক্রেসি তৈরি করা হয়েছে, পলিটিক্যাল একটা কিন্তু স্ট্রাকচার তৈরি করেছে, এটা নেক্সাস তৈরি করা হয়েছে যে ওরাই আলটিমেটলি বারে বারে গিয়ে সরকারি চাকরি, পাবলিক পলিসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধাগুলো পাবে। তো এতে করে ওই রাজনীতিটারও কিন্তু এক প্রকার কি হচ্ছে, ওই বাংলাদেশের যে শেখ হাসিনার যে রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, তার এই রাজনীতিটাই বারে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ ওটাকে চ্যালেঞ্জ করার মতো কেউ উঠে আসতে পারছে না। কারা চ্যালেঞ্জ করবে? পাবলিক পলিসিতে যারা পাবলিক পলিসি ফ্রেম করছে তারা চ্যালেঞ্জ করবে, তারা ভিন্ন ধরনের কোনো হয়তো পলিসি রেকমেন্ড করবে। যারা হয়তো সেখানে বিভিন্ন প্রশাসনিক পদে বসে আছে তারা সেটা রিয়েলাইজ করছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডেটা আছে, দেশ কোন দিকে যাচ্ছে না। সো তারা গিয়ে চ্যালেঞ্জ দেখতে পাচ্ছে সবই, কিন্তু তারা চ্যালেঞ্জ করছে না। কেন? তার কারণ সরকার তো তাদেরকে চাকরি দিয়ে নিয়ে এসেছে, তাহলে ওই সরকারে তো তারা বিরোধিতা করবে না। তো আলটিমেটলি দেখা যাচ্ছে কি যে যেখানে একটা বড় পসিবিলিটিস একটা ছিল, সেই জায়গাগুলো কিন্তু ওটার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এই কারণে এরা করলো কি যে ওই এত বড় পরিমাণে ওখান থেকে বেরিয়ে আসলো, স্টুডেন্ট সোসাইটি বেরিয়ে এসে তারা কিন্তু প্রোটেস্ট করছে যে রিজার্ভেশনস আছে, তার মানে এই নয় যে সেটা পার্মানেন্ট হবে। কখনো পার্মানেন্ট কোনো কিছু ভালো নয়, মেরিট বেসিসে হোক সেটাই ভালো। তো মেরিট বেসিসে হবে, এখন তারা নিজেরা ডিসাইড করেছে, কারণ তারা মনে করেছে তাদের সমাজে ওই যারা মুক্তিযোদ্ধা ছিল তাদের যথেষ্ট উন্নতি হয়েছে, সো আর দরকার নেই। তো তারপরেও এটা কেন রয়েছে, তো সেই কারণে আন্দোলন করলো। কিন্তু আমাদের কেসটা আলাদা। আমাদের কেসটা কি? আমাদের কেসটা হচ্ছে যে এদের পর্যাপ্ত উন্নতি হয়নি এখনও। তুমি যদি কোনো গ্রামের দিকে যাও, আমি জানি না তোমরা গ্রামে থাকো কে শহরে থাকো কে কোথায় থাকো, কিন্তু গ্রামের দিকে গেলে তোমরা বাস্তব চিত্রটা দেখতে পাবে। এবং বেশিরভাগ মানুষই, প্রায় 74% মানুষই ভারতবর্ষে তোমরা দেখতে পাবে যে গ্রামে বসবাস করে। এবং গ্রামে গেলেই চিত্রগুলো তোমরা দেখতে পাবে যে গ্রামের মানুষদের কোনো উন্নতিই হয়নি। না তাদের ইলেকট্রিসিটি আছে ঠিক মতো, না তাদের সেখানে রোড ইনফ্রাস্ট্রাকচার ঠিক মতো আছে, না তাদের হেলথ সিস্টেম আছে। এখনও তাদেরকে কি করতে হয়? রেশনের চাল ডালের উপর জীবনযাপন করতে হয়। এখনও তাদেরকে 150 টাকা 200 টাকা দিন ইনকাম করতে হয়, এবং সেখানে 3-4টে পেটকে তাদেরকে কিন্তু খাবার দিতে হয়। তো এই যে বাস্তব চিত্রটা, এবং তারপরেও তো তাদেরকে, এবং শিক্ষা থেকে তো অনেক পিছিয়ে আছে, সেগুলো তো ছেড়েই দাও। তো এই যে বাস্তব চিত্রটা, এটা কিন্তু বলে দিচ্ছে যে আলটিমেটলি এদের অবস্থার কোনো উন্নতি হয়নি, এবং এই সংখ্যাটা অনেকটা বড়, যেহেতু অনেকটা সময় লাগবে। তার উপর তো আবার কিছু রিজার্ভেশনের বেনিফিট ওই কিছু গোষ্ঠী বা গ্রুপ তারাই বারবার পেয়ে যাচ্ছে, কিছু সাবকাস্ট তারাই বারবার পেয়ে যাচ্ছে। সো আলটিমেটলি ওদের কাছে গিয়ে সেটা পৌঁছয়নি। তো অনেক এই প্রবলেমসগুলোর ফলে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু এগুলো পৌঁছচ্ছে না, এবং সেই কারণে কিন্তু এটাকে রেখে দেওয়া হয়েছে। ওই ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার এই কেসেই আমরা দেখতে পাবো যে সরকার, সুপ্রিম কোর্ট সেই সময় বলেছিল যে কোটা যেন 50%-এর উপর না হয়। তো সেটা দেখবে 49.5 এসে দাঁড়িয়ে গেছিলো। তো এরপরে যেন না হয় কাস্টের বেসিসে, সেটা বলেছিল যে কাস্টের বেসিসে যেন আর কোনো রিজার্ভেশন না আসে, এটাকে যেন টপকাতে না পারে, এই ধরনের একটা গণ্ডি তারা কিন্তু বেঁধে দিয়েছিল যে আর সেখানে রিজার্ভেশন তারা অ্যালাউ করবে না কাস্টের বেসিসে। কিন্তু সরকার এইবার দেখবে যে এই যে 2019 সালে যে বিলটা নিয়ে আসলো, আমরা দেখলাম যে ইডাব্লিউএস যেটাকে বলা হচ্ছে, সেখানে কিন্তু কাস্টের কথা উল্লেখ করা হয়নি।
এটাকেও চ্যালেঞ্জ করা হলো, যে বলছে যে না, সরকার তো অনেকে এটাও বললো যে সুপ্রিম কোর্ট তো বলেছিল ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট তো বলেছিল যে 50%-এর উপরে যেন রিজার্ভেশন না যায়, কিন্তু রিজার্ভেশন শুধু বললে হবে না, কাস্ট বেসড রিজার্ভেশন যেন 15%-এর উপরে না যায়, এটার কথা বলেছিল। অর্থাৎ কিন্তু এখানে তো যখন সুপ্রিম কোর্ট এই যে কেসটা চ্যালেঞ্জ হলো এবং তার জাজমেন্টও দিয়েছে এবং সেখানে ইডাব্লিউএস কোটাটাকে সেখানে সমর্থনও করেছে, সেখানে তারা বলেছে সুপ্রিম কোর্ট যে এটা তো কাস্টের বেসিসে হয়নি, এটা ক্লাসের বেসিসে হয়েছে। কাস্টের বেসিসে এতদিন তো অনেক কিছুই হয়েছে, রিজার্ভেশন দেওয়া হয়েছে, হেন হয়েছে তেন হয়েছে, ঠিক আছে। তো এর আগে ইন্দিরা সোয়ানির কেসে সেখানে কাস্ট শব্দটিকে ভ্যালু দেওয়া হয়েছিল, কিন্তু এটা তো ক্লাসের বেসিসে সরকার নিয়ে এসেছে, কাজে এটাকে আমরা বাতিল করবো না। এবং এটা 50%-এর গন্ডি আমরা জানি বা বেরিয়ে গেছে, কিন্তু তারপরেও এটা ভ্যালিড, কারণ ইকোনমিক্যালিও যারা পিছিয়ে আছে তাদেরকেও তো এখানে সুযোগ সুবিধা দেওয়া দরকার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্দিরা সোয়ানির যে জাজমেন্টটা ছিল, যেটা কাস্ট বেসড ছিল, সেটাকে তারা এই অজুহাত দিয়েছে যে ওটা ছিল কাস্ট বেসড আর এটা হচ্ছে ক্লাস বেসড, কাজেই ইন্দিরা সোয়ানির জাজমেন্ট একটা আলাদা বিষয়, এটা একটা আলাদা বিষয়। এবং 15% রিজার্ভেশন যদি সেটা এক্সটেন্ডও করে যায়, তারপরও এখানে কিন্তু রিজার্ভেশনগুলো ক্যান্সেল হবে না। তো নরেন্দ্র মোদীর নিয়ে আসা যে রিজার্ভেশন পলিসি, সেটাকে আমরা দেখতে পাবো যে সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু সমর্থন করেছে, রিসেন্টলি করেছে, 2022-এর দিকেই বোধহয় সম্ভবত জাজমেন্টটা এসেছে। তোমরা দেখতে পাবে, বলো কি বলছো। স্যার, এই যে ইডব্লিউএস এর ব্যাপারটা বললেন, এটাও তো একটা কাস্টের উপর ভিত্তি করে ইকোনমিক্যালি যারা মানে ব্যাকওয়ার্ড তাদের দেওয়া হচ্ছে। না না না, এটা ক্লাস। এখানে মুসলিমরাও গিয়ে এই সার্টিফিকেটটা নিতে পারবে, এখানে হিন্দুরাও নিতে পারবে, এখানে যে কোনো ধর্ম, যে কোনো বর্ণের মানুষরা নিতে পারবে। তবে তুমি অলরেডি যদি একটা জেনারেলদের উপর ডিপেন্ড করে হচ্ছে, যারা জেনারেল কাস্ট। না, জেনারেল না, এখানে যেহেতু ক্লাসের কনসেপ্ট, কাজে তুমি নিতে পারবে। মুসলিমরাও অনেকে কার্ডটা বানিয়েছে, বা অন্যান্য ধর্মের মানুষরাও কার্ডটা বানিয়েছে, তুমি এটা নিতে পারবে, অসুবিধা নেই কিছু। কিন্তু কথাটা হচ্ছে, যদি তুমি অলরেডি একটা অ্যাভেল করছো, তাহলে তোমাকে এই সুযোগটা আর দেবে না, এই সুযোগটা তোমাকে আর দেবে না, এই হচ্ছে বিষয়। এবং যেহেতু এটা ক্লাসের কনসেপ্টে হয়েছে, কাজে একটা বেঁধে দিয়েছে, একটা অ্যামাউন্ট বেঁধে দিয়েছে, যে এই অ্যামাউন্ট যদি এক্সিড করে যায়, তাহলে তুমি আর এই সার্টিফিকেটের কোনো বেনিফিট পাবে না। অর্থাৎ বোধহয় সেখানে 8 লাখ বা 10 লাখের একটা অ্যামাউন্ট বলেছে, যে সেটা যদি ইয়ারলি তোমার ইনকাম এক্সিড করে যায়, তাহলে তোমাকে এই সার্টিফিকেটটা স্যারেন্ডার করতে হবে, এটার কোনো বেনিফিট তুমি আর পাবে না। তো ক্লাস বেসড রিজার্ভেশন, সেটা অর্থনীতির ভিত্তিতে সেটা হয়েছে, কিন্তু ওখানে তা হয়নি, ওখানে কিন্তু পুরোটা কাস্টের উপর ভিত্তি করে হয়েছে, সামাজিক কতগুলো এভিলসের উপর বেস করে সেখানে কিন্তু এই সমস্ত বিষয়গুলো এসেছে। সো এটাই হচ্ছে বেসিক পার্থক্য, এটাই ছিল ইন্দিরা সোয়ানির বেসিক জাজমেন্ট, যে মন্ডল কমিশনের রিপোর্টটাকে তারা সেখানে করে যাচাই করেছিল বা পরীক্ষা করেছিল, করে তখন এই কথাটা তারা, মন্ডল কমিশনের রিপোর্ট না, মন্ডল কমিশনের রিপোর্টের এগেনস্টে যে 27% ওবিসিদের জন্য যে রিজার্ভেশনসটা এসেছিল, সেটাকে তারা সেখানে সমর্থন করেছিল। ওটা ছিল ইন্দিরা সোয়ানির বেসিক কনসেপ্ট। এবং কাকা কালেলকার তো অন্য একটা গল্প, ঠিক আছে, ওটা তো অনেক আগে, কাকা কালেলকার দিয়ে শুরু হলো, পরবর্তীকালে মন্ডল কমিশন আসলো, মন্ডল কমিশনস রিপোর্টটাকেই পরবর্তীকালে সরকার মোরারজি দেশাইয়ের আমলে এসে কমিশনসটা তৈরি হলো, মন্ডল কমিশন চরণ সিংয়ের আমলে এসে রিপোর্টটা সাবমিট করলো, এবং বিশ্বনাথ প্রতাপ সিংয়ের আমলে এসে ওই রিপোর্টের ভিত্তিতে সেখানে 27% রিজার্ভেশন নিয়ে আসা হলো। আর সুপ্রিম কোর্টে যখন কেস হচ্ছে, তখন প্রধানমন্ত্রী হচ্ছে, কিন্তু তখন যিনি রাজত্ব করছেন প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন তখন নরসিমা রাও। তো 1992 মানে তখন নরসিমা রাও। তো এই ধরনের মিনিস্টারদের তোমরা একটা সিকোয়েন্স সেখানে দেখবে, যে রিপোর্ট আসছে মোরারজি দেশাইয়ের আমলে, রিপোর্ট মানে কমিশন তৈরি হচ্ছে মোরারজি দেশাইয়ের আমলে, মন্ডল কমিশন চরণ সিংয়ের আমলে রিপোর্টটা পেশ করছে, নরসিমা রাওয়ের বিশ্বনাথ প্রতাপ সিংয়ের আমলে এসে সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে, 27% রিজার্ভেশন আসছে, নরসিমা রাওয়ের আমলে এসে সেটা আমরা দেখতে পাচ্ছি যে সেটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে। এবং নরসিমা রাও আবার বেরিয়ে এসে তখন কিন্তু আরও রিজার্ভেশনের কথা বলেছিলেন, আরও 10% দেবেন এইসব বলেছিলেন, সুপ্রিম কোর্ট ওগুলো বাতিল করে দিয়েছে, ওগুলো অ্যালাউ করেনি, কিন্তু এইটাকে রেখে দিয়েছিল, 27%টাকে রেখে দিয়েছে। সো এই সমস্ত ডেভেলপমেন্টসগুলো আমরা দেখতে পাবো। ক্লিয়ার হয়েছে এইবার ঝিলিক, ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া? হ্যাঁ স্যার, মানে আমি না প্রথমের যেটা পার্সপেক্টিভ সেটা মানে গুলিয়ে ফেলেছিলাম, পরের টুকুটা আবার মনে পড়ছে। এগুলো ক্লাসে বলেছিলাম, মন দিয়ে শুনবে। না স্যার, আপনি এটা বলেছিলেন, কিন্তু প্রথমটা না আমি ভুলে গেছিলাম, ওর জন্য জিজ্ঞাসা করলাম। ঠিক আছে। সো এই বিষয়গুলো হচ্ছে এগুলো। তো এখানে দেখে নাও, পজিটিভ ডিসক্রিমিনেশন যখন হয়, তখন এখানে সোশ্যাল জাস্টিস নিয়ে আসার লক্ষ্যে হয়। রিজার্ভেশন পলিসিস কতগুলো থাকে, মানে পজিটিভ ডিসক্রিমিনেশন বললে এই সমস্ত শব্দগুলো যেন তোমাদের মাথায় আসে, যে সোশ্যাল জাস্টিস নিয়ে আসবে, এই কারণে এটা হয়েছে।
রিজার্ভেশন পলিসিস কতগুলো সরকার নিয়ে আসে, সরকারি রিজার্ভেশন, যেমন SC ST OBCদের জন্য রিজার্ভেশন এসেছে, এইরকমভাবে আমরা দেখতে পাবো। যারা মার্জিনালাইজ সেকশনস তাদের জন্য শিক্ষাক্ষেত্রে বলো বা চাকরির ক্ষেত্রে রিজার্ভেশন আসে, এগুলো আমরা দেখতে পাই। অ্যাফারমেটিভ অ্যাকশনস ইন আদার কমিউনিটিস, যদি তোমরা দেখো যে অন্যান্য কমিউনিটিস, এখানে পজিটিভ ডিসক্রিমিনেশন যখন বলছি তখন শুধু যে জাতির ভিত্তিতে ইয়ের ভিত্তিতে কি বলে তোমার কাস্টের ভিত্তিতে হয় তা কিন্তু নয়, রেসের ভিত্তিতেও হতে পারে। রেস, আমেরিকাতে তোমরা রেস খুঁজে পাবে, রেশিয়াল ডিসক্রিমিনেশন এবং জেন্ডার ইনইকুয়ালিটি। আমেরিকাতে দেখবে সেখানে মহিলাদের রিজার্ভেশনস আছে। আমেরিকাতে তোমরা দেখবে যারা হচ্ছে ওই ব্ল্যাক আফ্রিকানস, ঠিক আছে, তাদের রিজার্ভেশনস আছে। কেন? কারণ তারা সেখানে দীর্ঘদিন ধরে শোষিত বঞ্চিত। 1000s AD-তে আমরা দেখতে পাবো যে 1000 শতাব্দীতে তোমরা দেখতে পাবে যে ব্রিটিশরা যখন আমেরিকাতে কলোনি স্ট্যাবলিশ করতে গেছিল, আমেরিকাকে তারা যখন গিয়ে দখল করলো, স্ট্যাবলিশ করতে গেছিলো, তখন আফ্রিকা থেকে প্রচুর তারা হচ্ছে এখানে ব্ল্যাক আফ্রিকানসদের সেখানে নিয়ে গেছিলেন, নিগ্রোদেরকে সেখানে নিয়ে গেছিলেন। নিয়ে গিয়ে সেখানে তারা কি করেছিলেন, তাদেরকে দিয়ে ওই সিভিলাইজেশন তৈরি করার কাজে কিন্তু তাদেরকে নিয়োগ করেছিলেন। তাদেরকে ওইরকম দাস হিসেবে নিয়ে গেছিলেন, গড়ায় ওই বলতে পারে এক প্রকার শিকল বেঁধে, যেভাবে আমরা পশুদের সঙ্গে ট্রিট করি, পশুদেরকে যেভাবে ট্রিট করি সেই রকমভাবে। তো তাদেরকে সেখানে নিয়ে গেল, নিয়ে গিয়ে এই ধরনের আচরণ তাদের সাথে করতো, এগুলো আমরা জানি। এবং এগুলোরই ফল বেরিয়ে আসলো যে, এবং তারা ধীরে ধীরে ওখানেই বসবাস করতেও শুরু করলো ধীরে ধীরে। তারপর তো তারা স্লেভারি সিস্টেমকে অ্যাবলিশও করলো, একটা বড় বিখ্যাত তাদের একটা অ্যামেন্ডমেন্টসও এসেছিল, সংবিধান শুরু হয়েছিল যখন, তখন তাদের নাগরিকত্বও ছিল না, অনেক পরে এসে তারা নাগরিকত্ব পেয়েছে এবং ধীরে ধীরে তারা মূল স্রোতে নাগরিক হিসেবে উঠে আসলো। নাগরিক হিসেবে যে পূর্ণ নাগরিকতার যে কনসেপ্ট তোমাদের পড়িয়েছিলাম, যে ফুল সিটিজেনশিপের যে কনসেপ্ট, সেই ফুল সিটিজেনশিপ তারা কিন্তু পাচ্ছিল না, অর্থাৎ বিভিন্ন রকমভাবে তারা শোষিত বঞ্চিত হচ্ছিল। সো এই কারণে আমরা দেখতে পাবো যে ওখানেও কিন্তু রেস কেন্দ্রিক রিজার্ভেশন আছে। বিশ্ববিদ্যালয়গুলিতে তোমরা দেখতে পাবে বা চাকরির ক্ষেত্রে তোমরা দেখতে পাবে সেখানে কিন্তু রিজার্ভেশনের ব্যবস্থা আছে ওই নিগ্রো আফ্রিকানস যারা আছে তাদের জন্য। তো এগুলোও হতে পারে, ঠিক আছে, এগুলো আমরা দেখতে পাই। তো পজিটিভ ডিসক্রিমিনেশন যখন আমরা বলবে তখন কাস্ট আসতে পারে, রেস আসতে পারে, ইকোনমি আসতে পারে। ইকোনমিক্যালি যারা পিছিয়ে আছে তাদেরকে কিছু হয়তো সুযোগ সুবিধা দিল, চাকরি করে দিল তাদের জন্য হয়তো শিক্ষা ব্যবস্থা করে দিল। যেমন দেখতে পাচ্ছি EWS কোটার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা ইকোনমিক্যালি হয়েছে, সেটা হতে পারে। ইকুয়াল অপরচুনিটি ভার্সেস ইকুয়ালিটি অফ আউটকাম, যে সমান সুযোগ দিলে কিন্তু সমান সুযোগ দিয়ে সমান হচ্ছে কিন্তু ফলাফল বেরিয়ে আসছে না। তো যখন সমান সুযোগ দিচ্ছ কিন্তু সমান ফলাফল বেরিয়ে আসছে না, তখন তুমি পজিটিভ ডিসক্রিমিনেশন তোমাকে করতে হবে। অর্থাৎ তুমি আর আমি যদি একসঙ্গে এখন দৌড়াতে শুরু করি, কিন্তু তুমি এবার অনেকটা এগিয়ে গেলে, তুমি দৌড়তে ভালো পারো, তুমি অনেকটা এগিয়ে গেছো, আমি দৌড়তে পারিনি, কোনো কারণে হতে পারে যে আমাকে যেখানে তুমি দাঁড় করিয়ে দিচ্ছ সেই জায়গাটা অনেকটা হয়তো সেখানে এবড়ো খেবড়ো, আমি দৌড়তে পারিনি, হয়তো এটা একটা কারণ হতে পারে। এনভায়রনমেন্টাল একটা তাহলে প্রবলেম হতে পারে, কিংবা আমার নিজের ফিজিক্যাল ইনেবিলিটি আছে হয়তো, যে আমি হয়তো শারীরিকভাবে হয়তো দুর্বল, আমি হয়তো দৌড়তে পারছি না তোমার সঙ্গে। তো তুমি এগিয়ে চলে গেলে, তুমি অনেকটাই যদি এগিয়ে চলে যাও তাহলে কি হবে, আমি অনেকটাই পিছিয়ে থাকলে তোমার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হবে, মানে হচ্ছে যে আমি একটা সময় পর গিয়ে বলবো যে আমি এখানেই থাকি, আমি আর পারবো না এগোতে, এবং তুমি তো অত দূরে গিয়ে আমাকে আর দেখাশোনা করছো না, সো আমি আমার মতো থাকবো, তোমার সঙ্গে আমার রিলেশনসটা ব্রেকআপ হয়ে যাবে। সো এই ব্রেকআপটা হওয়া মানে একটা দেশের কনসেপ্ট থেকে দেখবে তোমরা ডিভিশন চলে আসা, হয়তো দেশটাই টুকরো টুকরো হয়ে যেতে পারে। তো এইগুলো ঠিক নয়, এই কারণে যারা পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে। কেন? কারণ যদি তোমাকে ইউনিটিটা ধরে রাখতে হয় তাহলে কিন্তু এগুলো তোমাকে, এই সুযোগ সুবিধাগুলো তোমাকে কিন্তু প্রদান করতে হবে। অর্থাৎ যারা পিছিয়ে আছে তাদেরকে হয়তো তুমি একটুখানি এগিয়ে নিয়ে আসলে, তার জন্য হয়তো বাইক পাঠিয়ে দিলে যে যাও বাইকে করে এসো, আমি তো পৌঁছে গেছি, তুমি বাইকে করে আসার চেষ্টা করো, এখন যা হেঁটেছো আর বাইকে এসো। যেমন করছে সরকার, দেখবে যে ছেলে মেয়েদেরকে অনেক, যেমন স্কুলে ছেলে মেয়েদেরকে দেখবে সাইকেল দিচ্ছে, জুতো টুতো দিচ্ছে। তো এগুলো কি, ওদেরকে ওটাই, তুমি খালি পায়ে হাঁটতে পারছো না, চলো অসুবিধা হচ্ছে, চলো তুমি আসতে পারছো না, জুতো পাঠিয়ে দিলাম তোমার জন্য, জুতো পরে এসো তো বাবু এখানে উপরে। এই কনসেপ্টগুলো হচ্ছে এইগুলো সিমিলার। কন্ট্রোভার্সিতে এটার সঙ্গে জড়িয়ে থাকে। নতুন করে কি বলবো, কন্ট্রোভার্সি ইজ আ পার্ট অফ দিস সিস্টেম। তার কারণ হচ্ছে যে স্কেলসগুলো নিয়ে অনেক প্রবলেম আছে, যে কোন স্কেলে তুমি দেবে এবং কতটা দেবে, কত বছরের জন্য দেবে, কাদের দেবে, এবং সেটা যে সবার কাছে গিয়ে পৌঁছবে, সেগুলো নিয়ে অনেক প্রবলেমস আছে। যেমন দেখতে পাচ্ছ যেখানে প্রথম যদি বলি যে কন্ট্রোভার্সি ডেটা নিয়ে, যে তুমি যাদের দিচ্ছ তারাই কি শুধুমাত্র আছে, আর কেউ নেই? এখন প্রশ্ন হচ্ছে যে না, তারা নয়, আরও অনেকে আছে। যাদেরকে তুমি দিচ্ছ তাদেরকে যে সময়ের জন্য দিচ্ছ সেটা কি এনাফ তাদের জন্য, নাকি এনাফ নয়, সেটা নিয়ে একটা ডিবেটস আছে। অনেকে বলছে যে না এটা এনাফ নয়, অনেকে বলছে না এটা এনাফ, দরকার নেই, আর কন্টিনিউ করার দরকার নেই, অনেকে বলছে যে না কন্টিনিউ করতে হবে, তার কারণ হচ্ছে তারা এখনও উন্নতি হয়নি তাদের।
অনেকে এটা বলছে যে তুমি যাদেরকে দিচ্ছ, যাদের নামে দিচ্ছ, তাদের কাছে কি আদৌ পৌঁছচ্ছে? তো যেহেতু তাদের কাছে পৌঁছচ্ছে না, তাহলে তো কিছু অল্প শ্রেণী মানুষেরই তো এটা লাভ হচ্ছে, তাহলে তো সিস্টেমটা বন্ধ করে দেওয়া উচিত। এটা নিয়েও কন্ট্রোভার্সি হচ্ছে। তো বন্ধ করে দিতে চাইলো, বা হয়তো একটা ক্রিমিলিয়ার সেকশন তৈরি করতে চাইলো, সুপ্রিম কোর্ট যেটা জাজমেন্ট দিল, সেখানেও একটা প্রবলেম, কন্ট্রোভার্সি তৈরি হলো। এখন সরকার প্ল্যান করছে যে এটাকে কী করে ক্রিমিলিয়ার সিস্টেমটিকে বাতিল করা যায়। এই সমস্ত বিষয়গুলো এগুলো কিন্তু উঠে আসে। তো এই ধরনের বিভিন্ন কন্ট্রোভার্সি এটাকে কিন্তু কেন্দ্র করে জড়িত আছে। এগুলো ভালো করে দেখে নিও। পজিটিভ ডিসক্রিমিনেশন নিয়ে অনেকজনই আছে যারা কথা বলেছেন, পরীক্ষা এগুলো বারবার জানতে চাই। ডক্টর বি আর আম্বেদকরের কথা বললাম তোমাদের। ডক্টর বি আর আম্বেদকর নিজেই কনস্টিটিউশন ফ্রেম করেছেন, তখন তিনি নিজেই এই আর্টিকেলসগুলোকে বা এই বিষয়গুলোকে সংবিধানের মধ্যে জায়গা দিয়েছেন, বিশেষ করে এসসি এবং এসটিদের। মার্টিন লুথার কিং এর কথা তোমরা পাবে ইতিহাসে, আমেরিকাতে তোমরা এই নামটি খুব গুরুত্বপূর্ণ। নেলসন ম্যান্ডেলা তোমরা সাউথ আফ্রিকার কনসেপ্টে পাবে। সাউথ আফ্রিকাতে তোমরা দেখতে পাবে যে তিনি এই ডেভেলপমেন্টসগুলো কতগুলো করেছিলেন, এই ধরনের কতগুলো ডিসঅ্যাডভান্টেজ যারা ছিল, বিশেষ করে অ্যাপাথাইড সেখানে হয়েছে, অ্যাপারথাইড বলা হয়। অ্যাপারথাইডকে কেন্দ্র করে সেখানে তিনি কতগুলো সোশ্যাল ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ উঠে এসেছিল, তো তাদেরকে তিনি এখানে ইকোনমিক্যালি এবং সোশ্যালি কতগুলো এম্পাওয়ারমেন্টের কথা বলেছেন। জন এফ কেনেডি এবং লিন্ডন বি জনসনের নাম তোমরা পাবে, ঠিক আছে। জন এফ কেনেডি এরা প্রেসিডেন্ট ছিল, তো প্রেসিডেন্ট থাকাকালীন এরা বিশেষ কতগুলো সুযোগ সুবিধা নিয়ে এসেছে এই পিছিয়ে পড়া শ্রেণীর জন্য। এরা এই কারণে আমেরিকাতে বেশ প্রশংসিত হয়। সুপ্রিম কোর্টও পাবে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ভারতের, যেগুলো বিশেষভাবে এগুলোকে, যেমন এই ইন্দিরা সোয়ানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কথাই বলা যেতে পারে। সুপ্রিম কোর্ট এসে এগুলোকে সমর্থন করলো 1992 সালে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। থারগুড মার্শালের নাম পাবে তোমরা, টি মার্শাল যাকে বলা হচ্ছে, তিনিও এগুলোকে সমর্থন করেছেন। আফ্রিকান আমেরিকান সুপ্রিম কোর্টে এই সমস্ত জাস্টিস টাস্টিস ছিলেন তিনি, ফার্স্ট জাস্টিস তিনি ছিলেন। প্রপোনেন্টস অফ ফেমিনিজম অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি, যারা পিছিয়ে আছে লিঙ্গগত কারণে, তাদেরকেও তোমরা এইগুলোকে বলতে শুনবে। অর্থাৎ ফেমিনিস্ট যারা আছে তারাও এইগুলোকে তারা বলার চেষ্টা করে। দেখলে যে একটা বড় ফেমিনিস্ট ডেভেলপমেন্ট হয়ে গেল আমাদের দেশে। কি না, মেয়েদের জন্য 72 এবং 73rd এবং 74th অ্যামেন্ডমেন্ট হলো কনস্টিটিউশনের 1992 সালে, যেখানে পঞ্চায়েত এবং পৌরসভাতে রিজার্ভেশন দেওয়া হলো। এখন তোমরা দেখতে পাচ্ছ যে ইয়েতে এসেছে, এখন তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কোথায় এটা, মানে পার্লামেন্টে এবং বিধানসভাগুলিতে রিজার্ভেশন ব্যবস্থার কথা বলা হচ্ছে। 1/3 রিজার্ভেশন সেখানে তারা পাবে। এগুলো তোমরা পাবে। এছাড়াও অনেক সোশ্যোলজিস্ট এবং ইকোনমিস্ট আছে, তারা অ্যাফার্মেটিভ অ্যাকশনসের কথা তারা বিভিন্ন সময় বলে থাকে, এবং তারা এগুলোকে, বিশেষ করে ইকোনমিক এবং সোশ্যোলজিস্ট, কেউ এগুলোকে পার্মানেন্টলি দেখে না। টেম্পোরারি কতগুলো মেজারমেন্ট হওয়া উচিত এগুলো, যে টেম্পোরারি কিছু তুমি দেবে, কিছুটা সময় পর আবার এগুলো এর উদ্দেশ্য অ্যাচিভ হয়ে গেলে তুমি এগুলোকে আবার সরিয়ে ফেলবে। তো এইরকমভাবে এরা এগুলোকে সমর্থন করার চেষ্টা করে। বাকি এখানে এগুলো দেখে নিও, এই ফেভারে কতগুলো আর্গুমেন্ট আছে এখানে দেখে নিও। প্রশ্ন চলে আসো, পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, কাস্ট সিস্টেম ওয়াজ অ্যান এপিটোম অফ দ্য ট্র্যাডিশনাল সোসাইটি, ক্লোজ সিস্টেম হোয়ার জেনারেশনস আফটার জেনারেশনস অফ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সিমিলার কাইন্ড অফ ওয়ার্ক অ্যান্ড লিভড মোর অর লেস সিমিলার কাইন্ড অফ লাইফস। তো এটা তো আমরা জানি যে এটা ঠিক। যে বলো কি বলছো, শুনতে পাচ্ছি না। যে ওমেন রিজার্ভেশন করা হয় এবং সেটা 1/3, কিন্তু সেটা, শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ এবার যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছি যে 1/3 রিজার্ভেশনের কথা বলা, রিজার্ভেশন বিলে, কিন্তু দেখা যায় যে সেটা রাজ্যসভার ক্ষেত্রে নয়, তো মানে লোকসভার ক্ষেত্রে হতে পারে, রাজ্যসভার ক্ষেত্রে কেন নয়? এই যুক্তিটা ওরাই ভালো দিতে পারবে, যারা পলিসিটা ফ্রেম করেছে, যারা বিলটাকে ফ্রেম করেছে, তারাই এই যুক্তিটা ভালো দিতে পারবে। ঠিক আছে, এই যুক্তিটা তারা ভালো দিতে পারবে যে রাজ্যসভা মানে রাজ্যগুলোর সভা, রাজ্যের প্রতিনিধিরা সেখানে থাকবে, রাজ্যের, অর্থাৎ এখানে ফেডারালিজমসকে ভ্যালুস দেওয়া হয়েছে, এখানে ইন্ডিভিজুয়ালসকে ভ্যালুস দেওয়া হয়নি। লোকসভাতে ইন্ডিভিজুয়ালসকে ভ্যালুস দেওয়া হয়েছে, কিন্তু রাজ্যসভা মানে রাজ্যের সভা, স্টেটের যে অটোনমি, স্টেটের যে নির্দিষ্ট কালচারাল যে 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 মানে কি বলবো, যে শেয়ার দেশের মধ্যে, সেটাকে ভ্যালুস দেওয়া হয়েছে, যে তার কালচারাল যে শেয়ার দেশের মধ্যে, তো সেটাকে ভ্যালুস দিয়ে রাজ্যগুলোর জন্য আলাদা আলাদা কোটা এখানে ডিসাইড করা হয়েছে তার জনসংখ্যার অনুপাতে। এখন মহিলারা কি কালচারাল নয়, নাকি মহিলারা রাজ্যের অংশ নয়, সেটা এখন ওদের কে বোঝায়। তো জানি না কোন সাইকোলজি থেকে, মেন্টালিটি থেকে এসেছে, এটা এখন তারাই ভালো বলতে পারবে যারা পলিসিটা ফ্রেম করেছে। এটা একমাত্র আগে আইন কানুন আসলে দেশে এটা হতো, যখন কোনো একটা ইয়েকে দেওয়া হতো,
মানে কোনো একটা বিচারপতির নেতৃত্বে কোনো একটা কমিশন তৈরি করা হতো, সেই কমিশনের রিপোর্ট আসতো, সেই রিপোর্টের ভিত্তিতে এবং শুধু সেই রিপোর্টে ফিলোসফিক্যাল একটা ফাউন্ডেশন থাকতো সবার আগে, তার ফিলোসফিক্যাল ফাউন্ডেশন, এবং খুব সুন্দরভাবে সেখানে ফিলোসফিটাকে দাঁড় করানো হতো, খুব সুন্দরভাবে। যেমন তোমরা দেখবে যে এই 2023 সালে যে লটা নিয়ে আসলো, মিডিয়াকে কন্ট্রোল করার জন্য যে লটা নিয়ে আসলো, সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোল করার জন্য। সো এটা আসার আগে তোমরা দেখবে যে সেখানে ওই ইস্যুটা ছিল সুপ্রিম কোর্টেরই যে পুত্তুস্বামী কেসটা হয়েছিল, পুত্তুস্বামী কেসে যে প্রাইভেসি যে জাজমেন্ট যেটা এসেছিল, তো 2017 সালে যেটা এসেছিল, তো সেই কেসেই বলা হয়েছিল যে সরকার একটা ল ফ্রেম করতে, মানে জাজমেন্টে এসেছিল ল ফ্রেম করতে, যে প্রাইভেসি যাতে সরকার রক্ষা করতে পারে তার জন্য সরকার একটা প্রপার ল ফ্রেম করুক। ওকে ফাইন, সুপ্রিম কোর্ট বলেছে। এবার সরকার কি করেছে, একটা কমিশন তৈরি করেছিল। সেই সময় ছিলেন সেই সময় ল মিনিস্টার ছিলেন রবিশঙ্কর প্রসাদ, তিনি একটা কমিশন তৈরি করলেন। সুপ্রিম কোর্টের একজন জাস্টিস জাস্টিস শ্রীকৃষ্ণা ছিলেন, কি নাম জানো না পুরো, জাস্টিস শ্রীকৃষ্ণা ছিলেন। তো যাই হোক শর্টে, তো তার নেতৃত্বে হলো, আরও সেখানে কিছু জেএনইউ এর বোধহয় 1-2 প্রফেসর ছিলেন এবং আরও কিছু মানুষ সেখানে ছিলেন, সায়েন্টিস্ট সেখানে ছিলেন, তারা সোশ্যাল সায়েন্টিস্ট কিছু ছিলেন, হিউম্যান অ্যাক্টিভিস্টও ছিলেন। তারা নিয়ে বডিটা নিয়ে তৈরি হলো এবং তারা প্রপার সুন্দর করে রিসার্চ করে একটা কিন্তু বিল তৈরি করলেন, তারা একটা রেকমেন্ডেশন তৈরি করলেন সরকারকে, এবং রেকমেন্ডেশনের সাথে একটা প্রপার বিলও তারা তৈরি করে দিলেন যে এটা হচ্ছে ফিলোসফিক্যাল গ্রাউন্ড, আমাদের রিসার্চের রেজাল্ট হচ্ছে এটার ভিত্তিতে অমুক ল দেশে এইভাবে আসা উচিত। তারা লটাকেও ফ্রেম করে ওটার সাথে দিয়েছিলেন, এবং যে রিসার্চটা তারা করেছেন খুব সুন্দর রিসার্চ, খুবই সুন্দর রিসার্চ তারা করেছেন, ভালো রিসার্চ। শ্বেতপত্র জারি করেছিলেন, হোয়াইট পেপার জারি করেছিলেন। হোয়াইট পেপার জারি করার মধ্য দিয়ে সেখানে তারা জনগণের মতামত নেওয়ার চেষ্টা করেছেন, এবং সেখানে আমরা দেখতে পাবো যে অপিনিয়ন্সগুলো উঠেছে সেগুলোকে খুব সুন্দরভাবে ক্লাসিফিকেশন করেছেন, এবং আমরা দেখতে পাবো যে সরকারকে এখানে একটা ফিডুশিয়ারি ট্রাস্ট হিসেবে গড়ে তোলার কথা বলেছেন, যেটা জন লক অনেক কাল পূর্বে বলে গেছিল। তো সেই একই শব্দ এখানে আমরা দেখতে পাবো, কাকে ব্যবহার করতে দেখছি না, এই শ্রীকৃষ্ণ কমিশনকে তৈরি করতে দেখছি। এখন দেখা যায় সুপ্রিম কোর্ট যখন এই কমিশনের জাজমেন্টটা যখন রেকমেন্ডেশন যখন সরকারের কাছে পৌঁছচ্ছে, সরকার তখন এটাকে কিছু কিছু প্রভিশনস ডিলিট করে দিয়ে নিজের মতো করে নিজের পলিটিক্যাল পজিশনসটাকে দখল করতে পারবে তারা, এই ধরনের কিছু কিছু প্রভিশন সেখানে অ্যাড করছে। এবং যেটা শ্রীকৃষ্ণ কমিশনের নিজেই বিচারপতি নিজেই, কমিশনের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি নিজেই বলছেন যে আমি তো এগুলো বলিনি, সরকার নিজেই ইন্টেনশনালি নিয়ে এসেছে, তো সেখানে তো আমার কিছু বলার নেই, বাট আমি এগুলো বলিনি, এগুলো ঠিক নয়, এগুলো খারাপ দিকে নিয়ে যাচ্ছে লটাকে, আমাদের এত পরিশ্রম করে লটাকে তৈরি করাটা ব্যর্থ হয়ে যাবে, এটা কখনো একটা ভালো ডেমোক্রেটিক সিস্টেমকে এস্টাবলিশ করবে না, বরং এটাকে মিডিয়ার মুখ বন্ধ করে দেওয়ার জন্য সরকার হয়তো এগুলোকে ব্যবহার করতে পারে। তো তিনি নিজেই সেখানে একটা উদ্বেগ প্রকাশ করলেন। তো আগে যখন কোনো ল তৈরি হতো তার একটা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন ছিল, বা এখনও, মানে আগে কতদিন আগের কথা, বাট যখন এই ধরনের কিছু তাড়াহুড়ো করে কিছু নিয়ে আসার চেষ্টা হয় তখন দেখবে এই ফিলোসফিক্যাল ফাউন্ডেশনগুলো খুব একটা থাকে না বললেই চলে, তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছে। তো কোথায় কি বলেছে, কোথায় কি করেছে ঠিক নেই, সরকার নিজের মতো করে মন করা একটা ল তৈরি করে দিয়েছে, চলো আপাতত এতটাই হোক, পরেরটা পরে দেখা যাবে, পরেরটা আবার কোনো রাজনীতি হবে তখন হবে, এই আর কি। এগুলো বলা মুশকিল যে ওরা কোন সেন্সে এখানে নিয়ে আসলো না, বাট আমার কাছে এখানে আমার মনে হয় না যে কোনো সেন্স আছে। একটাই সেন্স হতে পারে, সেটা হচ্ছে শুধু এখানে পাওয়ার পজিশনের সেন্স, পাওয়ার পজিশনসটাকে ধরে রাখবে বলে তারা ওটাকে বাইরে রাখলো, ওটাকে বাইরে রেখেছে। 14 নম্বর কোয়েশ্চেনে চলে আসো। 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স অফ FM মার্কস ক্লাসিফিকেশনস অফ বিউরোক্রেসি। এটা বিউরোক্রেসি পড়াতে গিয়ে তোমাদের বলেছি, এবং প্রশ্নটা একাধিকবার পরীক্ষায় এসেছে, ভালো করে দেখে নিও। এখানে কাস্ট সিস্টেমে বিউরোক্রেসির কথা বলা হয়েছে। কাস্ট সিস্টেম বিউরোক্রেসি মানে দেখবে ওই আগেকার দিনে রাজা বাদশারা দেখবে তোমরা কি করতো, যে ওই যারা ওই খালিফা ছিল, যারা ওই পুরোহিত ছিল, তাদেরকে সেখানে কিন্তু এক প্রকার নিয়োগ করতো অ্যাডভাইসার হিসেবে নিয়োগ করতো। তো এরাও এক প্রকার বিউরোক্র্যাট, তো ওই সিস্টেমের কথা বলা হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাবো যে তিনি যে সিকোয়েন্সটা দিয়েছেন, তিনি বিউরোক্রেসির যে সিকোয়েন্সটা দিয়েছেন সেটা হচ্ছে যে গার্জিয়ান বিউরোক্রেসির প্রথমে কথা বলছেন, তারপরে কাস্ট বিউরোক্রেসির কথা বলছেন, তারপরে তিনি এখানে এসে প্যাট্রনেজ বিউরোক্রেসির কথা বলছেন, তারপরে এখানে তিনি মেরিট বিউরোক্রেসির কথা বলছেন। গার্জিয়ান বিউরোক্রেসিটা বেসিক্যালি হচ্ছে যে পুরনো একটা ফর্ম, যেখানে সমস্ত কিছু হচ্ছে ওই কিছু কিছু মানুষই তারা করবে। এটা বেসিক্যালি তোমরা দেখবে ইউরোপের একটা দীর্ঘদিনের ইতিহাস এইরকম আছে, চায়নার একটা ইতিহাস আছে এই ধরনের, চায়নাতে এই ধরনের ইতিহাস আমরা একটা দেখতে পাবো।
কাস্ট বিউরোক্রেসি যেটা তিনি সেকেন্ডে বলার চেষ্টা করছে, সেটা ইন্ডিয়াতে দেখতে পাবো, যেটা বললাম তোমাদের, যে সেখানে ওই রাজা বাদশারা যখন শাসন করতো তখন সেখানে কিছু পুরোহিতকে নিয়োগ করা হতো, তারা অ্যাডভাইসার হিসেবে কাজ করতো রাজার। কাস্ট বিউরোক্রেসি। প্যাট্রোনেজ বিউরোক্রেসিটা আমরা আমেরিকাতে দেখতে পাবো, যেটাকে বলা হচ্ছে পার্টি, যেটা আমাদের এখানেও যেটা একটা ট্রেন্ড দেখবে, যে যত কিছু রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে টেম্পোরারি হোক আর পার্মানেন্ট হোক, সেগুলোর নোটিফিকেশনটাও তুমি বেরোচ্ছে, তুমি জানতে পারছো না, সেগুলো কিন্তু ভেতরে কিন্তু পলিটিক্যাল পার্টির লোকেরা কিন্তু সব চাকরিগুলো খেয়ে নিচ্ছে। তো অর্থাৎ পলিটিক্যাল পার্টির মাধ্যমে যে রিক্রুটমেন্টগুলো হয়, যে তুমি ওই পলিটিক্যাল পার্টির একটা সাপোর্টার, তুমি তাদের কোর ভোট ব্যাংক, তুমি এর একটা ভালো সাপোর্ট আছে, তাদের দীর্ঘদিন তোমার ওই পার্টিদের সঙ্গে একটা ভালো পরিচিতি আছে, ওঠা বসা আছে, সো তারা খুবই তোমাকে বিশ্বস্ত বলে মনে করে, সো তোমাকে এখানে চাকরিটা দিয়ে দিল। তো এটা হচ্ছে প্যাট্রোনেজ বিউরোক্রেসির একটা এক্সাম্পল। এটা আমেরিকার একটা মডেলে ছিল, এটাকে তারা ত্যাগ করলো কখন না, যখন আমেরিকার এক প্রেসিডেন্টকে মেরে ফেলা হলো। আমেরিকার এক প্রেসিডেন্টকে এক চাকরি প্রার্থী মেরে ফেলেছিল, কারণ এদিকে মেরিট সিস্টেমের উপর বেস করে এরা চাকরি পাচ্ছে না, আর অন্যদিকে পলিটিক্যাল পার্টি যে লোকেরা এই সব চাকরিগুলো খেয়ে নিচ্ছে, ভেতরে ওরাই সব পাচ্ছে, ওদেরকেই সব পদে পজিশনে বসানো হচ্ছে। সো এক চাকরি প্রার্থী তখন ওই প্রেসিডেন্টকে মেরে ফেলেছিল সেখানে। তো তখন আমরা দেখতে পাবো যে ওই যে উইলস্টন ক্রাফট বলতে কি নাম এর, উইড্রো উইলসন তখনই বেরিয়ে এসে তখন তিনি কি করার চেষ্টা করলেন, যে এই বিউরোক্রেটিক সিস্টেমটিকে সংশোধন করার কথা বললেন, এবং ওখান থেকেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের শুরুটা হলো। তো ওই ঘটনাকে কেন্দ্র করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জন্ম হলো, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আজ এত দূরে এগিয়ে গেছে। তো ওই ঘটনাকে কেন্দ্র করে, যেখানে তিনি এই পার্টি থেকে বা পলিটিক্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডমিনিস্ট্রেশনকে সেপারেট করার কাজ করলেন। পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশন ডাইকটমি যেটাকে আমরা বলে থাকি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, যেটা একাধিকবার পরীক্ষায় এসেছে তোমরা জানো। তো ওটা হচ্ছে প্যাট্রোনেজ সিস্টেম। আর মেরিট সিস্টেমটা কি? মেরিট সিস্টেমটা হচ্ছে এটাই, যে তোমার যদি যোগ্যতা থাকে, যে কাজটা করানোর জন্য তোমাকে রিক্রুট করা হবে, সেই কাজে তোমার মেরিটটাকেই কনসিডার করা হবে। তো এগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজ সোসাইটিতে এগুলো অনেক বিশেষত্ব, বা আমাদের সমাজেও আছে। কমপ্লিটলি হেজিমনিটা এর নেই, কমপ্লিট হেজিমনি নেই, অন্যান্য বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন কাস্ট, যেমন জেন্ডার, যেমন ফিজিক্যাল ইনএবিলিটি, এগুলো কাজ করে আমরা জানি। বাট হ্যাঁ, মেরিট সিস্টেম আমাদের দেশেও আছে। মডার্ন যে সোসাইটি এখন তৈরি হয়েছে, সেই সোসাইটি মেরিট সিস্টেমকে ভ্যালুসটা দেয়। তো এগুলো আমরা দেখতে পাবো, যেটা আমেরিকার হাত ধরেই এসেছিল, যে আমেরিকা তখন থেকেই শুরু করেছে যে ওই পার্টির এই প্যাট্রোনেজ সিস্টেমকে বন্ধ করে দিয়ে তারা মেরিট সিস্টেমে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সো এই সমস্ত ডেভেলপমেন্টসগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এগুলো সিকোয়েন্সে মনে রেখো, বারবার পরীক্ষা এটা জানতে চেয়েছে, শুধু 15 সালে নয়, এরপরেও লেটেস্ট 2018 বা 19-এর দিকেও জানতে চেয়েছিল, ভালো করে দেখবে এটা। এরপরে এখানে দেখো কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স শোয়িং দ্য স্টেট অ্যান্ড ডমিনেন্ট কাস্ট ইজ নট কারেক্ট। তো এটা হচ্ছে কেরালা। কোন রাজ্যে কারা এখানে কাস্ট আছে তারা ভালো করে দেখে নাও। তো জাটরা এখানে কিন্তু পাঞ্জাবে দেখবে, মানে এরা হচ্ছে ডমিনেন্ট পজিশনে আছে সেখানে। রাজস্থানে তোমরা রাজপুত দেখবে সেখানে, মানে এটা মানে যেমন পশ্চিমবঙ্গে যেমন পশ্চিমবঙ্গে যেমন হচ্ছে ব্রাহ্মণরা আছে, যেমন মানে ব্রাহ্মণ বলতে ব্যানার্জি, মুখার্জি, এই যে এদের কথা বলা হচ্ছে, ব্যানার্জি, মুখার্জি, এরা হচ্ছে এরকম একটা বড় ব্রাহ্মণদের মধ্যে পড়ছে, এরা ডমিনেন্ট পজিশনে আছে এইরকমভাবে। ঠিক একই রকমভাবে তোমরা দেখতে পাবে যে পাঞ্জাবের জাট শিখ যারা আছে তারা দেখবে আপার পজিশনে বিলং করছে। রাজস্থানে তুমি রাজপুতদেরকে দেখতে পাবে, কর্ণাটকে তুমি লিঙ্গায়তদেরকে দেখতে পাবে। আর কেরালে এক্স্যাক্ট কারা আছে আমি তোমাদের এটা বলতে পারছি না, এই এতদূর পর্যন্ত আমার এখনো পড়াশোনা হয়নি, এটা একটু দেখে বলতে হবে। সো কিছু কোয়েশ্চেন্স আমি এখানেই ছাড়ছি, মানে আর কিছু কোয়েশ্চেন থাকলো, এটা আজকে আর হবে না। অনেক কথা যেহেতু তোমাদের বলতে হচ্ছে একটু ডিটেলসে বলার জন্য, যাতে গল্পগুলো তোমাদের মাথায় মনে থাকে, কারণ কোয়েশ্চেন্স আর কত মুখস্থ করবে, গল্পগুলো মাথায় থাকলে তোমাদের ইজি হবে। তো যদি বলো আমি কালকেও এইটাই পড়াতে পারি, বাকিগুলোও তোমাদের কভার করে দিতে পারি, আর নইলে আগামীকাল আমরা অন্য টপিক পড়বো। যদি এটা পড়তে চাও তাহলে নতুন এই যেমন পলিটিসাইজেশন অফ কাস্ট, এই সমস্ত টার্মিনোলজিসগুলো আছে, এগুলো সম্পর্কে একটা ক্ল্যারিটি পাবে তোমরা, অনেক টার্মিনোলজি, অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে সেটার মধ্য দিয়ে, হয়তো দু একটা আরও যেগুলো বেরোবে। নইলে আমরা অন্য টপিকে চলে যাবো যদি না করতে চাও। তো কোনটা চাইছো তোমরা সেটা মন খুলে বলো। স্যার এই কোশ্চেনগুলো একটু আলোচনা করবেন, কারণ অনেকগুলো জায়গা একটু ডেপথ নলেজে জানা যাচ্ছে। ওকে, এটা হওয়া উচিত যদিও, কারণ আমি ওটাই বলি তোমাদের, যে কনসেপ্ট বেস ধরে জিনিসগুলো জানতে পারছো। কিন্তু যেহেতু অনেকটা সময় যাচ্ছে, আমি ওই কারণে ঠিক আছে যদি বলো তাহলে করিয়ে তো অসুবিধা নেই। ভালো বলো ঝিলিক, কি বলছো? স্যার নাম্বুদ্রি মনে হয় কেরালার এল শ্রেণীর মধ্যে পড়ছে।
তো আমি আগামীকাল তোমাদের পুরো লিস্ট দিয়ে দেবো কোন রাজ্যে কারা হচ্ছে ডমিনেন্ট পজিশনে আছে, কারণ এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। কোন রাজ্যে এসেছে এটা প্রশ্নটা? নেটেই এসেছে, কাজে না নেটে না, কোথায় গেল? কত নম্বর প্রশ্ন ছিল এটা? স্যার 15 নম্বর ছিল। তো নেটেরই কোয়েশ্চেন দেখো 15 নম্বর, তার মানে এটা তোমাদের দেখতেই হবে, এগুলো মানে জানতেই হবে কোন রাজ্যে কারা এখন ডমিনেন্ট পজিশনে আছে সেটা জানতেই হবে, এবং কি নাম তাদের। তো এইগুলো আর কি, ঠিক আছে। বার্মা এই সমস্ত নামগুলো তোমরা মধ্য ভারতের দিকে পাবে, তোমরা দেখবে, ঠিক আছে। তারপরে সম্ভবত যাদব রিলেটেড নামগুলো তোমরা বিহারের দিকে পাবে, এই সমস্ত, ঠিক আছে। হরিয়ানা তো তোমরা জাটদের নাম পাবে, জাট শিখ যারা, জাট হরিয়ানবি যাদব উত্তরপ্রদেশেও রয়েছে কেন? আগে এই নেটেই তো প্রশ্ন এসেছিল না যে কি যাদব উত্তরপ্রদেশ, মানে এরকম করে ম্যাচ করতে দিয়েছিল তো। আচ্ছা, তো এগুলো পাবে, যেহেতু এই প্রশ্নগুলো আসে তাহলে আমি কোয়েশ্চেন চলে সলভ করি। যাদব তো বিহারে ডমিনেন্ট। বিহারে আছে, ওখানেও আছে অনেকগুলো। রাও হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রাও অন্ধ্রপ্রদেশ, রাইট, রাও এটা এসেছিল, অন্ধ্রপ্রদেশটাও বোধহয় এসেছিল। আর একটা রাও অন্ধ্রপ্রদেশ, যাদব বিহার। প্রশ্ন এসেছিল 4টে মানে স্টেট আর টাইটেল দিয়েছিল, তো ম্যাচ করতে হয়েছিল। কত সালে ওটা? একটু শুনে যেটা এক্সামটা ক্যান্সেল হয়ে গেছিল। আচ্ছা, তাহলে তো পাবেই, তাহলে বুঝতেই পারছো যেগুলো জিজ্ঞেস করছে তার কারণে এখন তোমরা দেখবে যে এগুলো কোথাও গিয়ে আরো বৃদ্ধি পাচ্ছে। উত্তরপ্রদেশে তোমরা দেখবে গাড়ির নেম প্লেটের সামনে লিখে রেখেছে, নাম্বার প্লেট নেই, কিন্তু ওইখানে কাস্ট লেখা আছে। মানে আমরা এগুলো মানে পশ্চিমবঙ্গে ভাবলেও আমাদের অবাক লাগে যে মানুষ এইরকম মানে এতটা পজিশনে চলে, এতটা এইরকম ভাবে ইয়ে করবে। কিন্তু ওদের ওখানে ওটা একটা গর্ব করে তারা লিখে রেখেছে, এবং ওটা তাদের একটা হচ্ছে কিন্তু সোশ্যাল স্টেটাস, যে তুমি মানে তাদের যে যে ডমিনেশনস আছে সেটা দিয়ে তারা বোঝাতে চাইছে, যে মানে ওই লিখে রেখেছে তাদের ডমিনেশনসটা তারা এস্টাবলিশ করার জন্য, রিস্টাবলিশ করার জন্য। এটা একটা কালচার, তোমরা দেখবে প্রচুর আর্টিকেল পাবে, প্রচুর ভিডিও পাবে যে উত্তরপ্রদেশে এই জিনিসগুলো সচরাচর হচ্ছে, এবং আদিত্যনাথের আমলে সেই জিনিসগুলো আরও অনেক বেড়ে গেছে। তো একটা বড় একটা সোশ্যাল কনসার্ন এটা একটা, যে এই কারণে এগুলো পরীক্ষা আজকাল জানতে চাইছে। সো এগুলোকে কীভাবে কমানো যায়, এদের এত ঔদ্ধত্যপনা যে গাড়ির নাম্বার প্লেট মুছে দিয়ে তারা সেখানে নিজেদের এই মানে ইয়ে লিখে রেখে কাস্ট লিখে রেখেছে, বা একটা বড় করে সেখানে আর এক্সট্রা একটা প্লেট রেখে দিয়েছে, সেখানে এইগুলো তাদের কাস্ট লেখা আছে। স্যার আমার মনে হয় ঠাকুর হচ্ছে ইউপির ডমিনেন্ট কাস্ট, যেটা বলা যেতে পারে, মানে একটা তো নেই, অনেকগুলো আছে, একটা তো নেই, অনেকগুলো আছে, দেখতে হবে। আর রিজনটাও তো অনেকটাই বড়। হ্যাঁ, অনেকটা বড়। তো ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনগুলো আমরা নেক্সট দিন কন্টিনিউ করবো। আজ আমি আর টানছি না এটাকে, আপাতত এখানেই ছাড়ছি, কারণ এটা একটু আমি ধরে বললে তোমাদেরও সুবিধা হবে, কি একদম A to Z ক্ল্যারিটি চলে আসবে। এবং একটা কোয়েশ্চেন পড়াতে গিয়ে তো আমি অনেক কিছু তোমাদের বলছি, ইন্ডিয়ান কনস্টিটিউশনে ঢুকে যাচ্ছি, অনেক কিছুই বলছি, কি বলছি না, ইন্ডিয়া ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে ঢুকে যাচ্ছি, ইন্ডিয়ান পলিটিক্যাল থটে ঢুকে যাচ্ছি, ইন্ডিয়ান ফরেন পলিসিতেও চলে আসছি, অনেক কত কিছু, সব জায়গায় আমি চলে যাচ্ছি। সো এগুলো তোমাদের অনেক কাজে আসবে। এই কোয়েশ্চেন্স এক্সপ্লেনেশনসগুলোও যদি খালি শুধু শুনে যাও, পরীক্ষার হলেও দেখবে এমনিতেই পাস করবে। কোয়েশ্চেন্স এক্সপ্লেনেশনসগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তো যদি শুনতে চাও তো ঠিক আছে, আমার মনে হয় ভালো। তো যেহেতু তোমরা বলছো, তাহলে কালকে আবার এটা কন্টিনিউ করে বাকিটা শেষ করবো, কারণ অনেকগুলো প্রশ্ন আছে, 62টা প্রশ্ন আছে, ঠিক আছে। স্যার এই ক্লাসটার রেকর্ডটা দেবেন তো, আজকের ক্লাসটা? হ্যাঁ, তুমি শুনতে পাওনি? হ্যাঁ স্যার শুনেছি, কিন্তু আমার একটুখানি নেটওয়ার্ক ইস্যু হচ্ছিল মাঝখানে, এখানে তারপর বাচ্চা গেছে মাঝখানটা, আবার তারপর শুনতে পেয়েছি কিছুটা। আচ্ছা, তো ক্লাস রেকর্ড নিলে আলাদা করে কিন্তু ঘুষ লাগবে। ঠিক আছে স্যার। দিয়েছে আমাকে গতকাল ঝিলিক, কিন্তু ঘুষ দিয়েছে গতকাল, খুব সুন্দর একটা ঘুষ দিয়েছে। ভাস্কো ডা গামা যে জাহাজে করে বাড়িতে ইয়েতে এসেছিল, গোয়াতে এসেছিল, সেই জাহাজটা আমাকে গিফট করেছে, ঠিক আছে, খুব সুন্দর একটা গিফট। তো ওটা আচ্ছা স্যার, তাহলে আজকে এতটুকুই থাক, ঠিক আছে। বাকিটা আমরা তাহলে আগামীকাল সলভ করি। ধীরে ধীরেই পড়ো, হয়তো কোয়েশ্চেন হয়তো সলভ কম হলো, কিন্তু এগুলো খুবই কাজে আসবে তোমাদের। এগুলোই আলটিমেটলি তোমাদের মনে রাখতে হেল্প করবে অনেক কিছু ইনফরমেশন, যেগুলো ক্লাসে 2 ঘন্টার মধ্যে বলা সম্ভব হয় না অনেক সময়। আর লিঙ্কটাও তো করা যায় না, কিন্তু এখানে কী হচ্ছে, টপিকের সঙ্গে টপিক আমি লিঙ্ক করে দিচ্ছি তোমাদের, এটা অনেকটা কাজে আসবে।
হ্যাঁ এগুলো আমি আমি তোমরা হয়তো বিশ্বাস করবে না, আমি আমি যার কাছে মানে যার গাইডেন্সে পড়তাম ভার্চুয়ালি, তোমাদের মতোই পড়তাম ভার্চুয়ালি, উনি যদি আমাকে চেনেন না জানেন না, মানে ওনার রেকর্ডিং ভিডিওগুলো দেখে আমি করেছিলাম। সো এইরকম এক্সপ্লেনেশন তো 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টা ধরে তিনি 50টা প্রশ্ন সেখানে এক্সপ্লেন করছেন, আমি 3 ঘন্টা ধরেই শুনছি, মজা লাগছে শুনতে, নতুন নতুন জিনিস জানতে পারছি, নোট করছি। আর আমি কম্পিউটারে নোট করি, উনি একদিকে একটা কম্পিউটারে ক্লাস হচ্ছে, একটা কম্পিউটারে আমি এদিকে নোট করছি। সো চলে এগুলো প্যারালালি আমার। সো এই আর কি। তো এতে করে কি হয় যে আমি হয়তো অনেক সময় ক্লাস লেকচার শোনা ধৈর্য থাকে না, কিন্তু এইটা বলতে গিয়ে অনেক গল্প বলে দেয়, অনেক স্টোরি সেখানে চলে আসে, অনেক কিছুর সঙ্গে লিঙ্ক হয়ে যায়, এতে করে ইনফরমেশনগুলো মনে থাকে অনেক বেশি সময়। এটা তোমরা হয়তো এখন বুঝতে পারবে না, কিছুটা সময় পর গিয়ে রিয়েলাইজ করবে যে যখন তোমরা কলেজে গিয়ে পড়াবে, যখন তোমরা কারোর সঙ্গে কোনো কিছু নিয়ে ডিসকাশনস করবে, যখন কিছু নিয়ে তোমরা লিটারেচার লিখবে কিছু, তখন দেখবে এই সমস্ত বিষয়গুলো তোমাদের মাথায় ঘুরপাক খাবে। এগুলো ক্লাস লেকচারে যেগুলো বলা হয়েছে সেগুলো হয়তো সব মনে থাকবে না, কিন্তু কোয়েশ্চেন সলভ করতে গিয়ে যেগুলো বলা হয়েছে এগুলো অনেক বেশি সময় তোমাদের মনে থাকবে। সো যেটা আমার সাথে হয় আর কি এখনও, এবং আমি এই কারণে এটাতে বেশি ইমফ্যাসিস দিই যে স্টুডেন্টদের বেশি বেনিফিট হয় এটার মধ্য দিয়ে। সো যদি ধৈর্য ধরে শুনতে পারো খুবই ভালো, কিন্তু প্রশ্ন অনেকগুলো আছে, 66টা। যাই হোক, তাও অনেকগুলো 2-1টা আমাদের রিপিটও আছে, আশা করি 60টার কাছাকাছি সেটা চলে আসবে, চেষ্টা করবো আগামীকাল সলভ করে দেওয়ার। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটুকুই থাক, আমি আর কাউকে কিছু জিজ্ঞেস করছি না, আগামীকাল দেখা হবে। গুড নাইট।